শুরু করি, বলো আগের দিনের যেগুলো দিয়েছিলাম তার মধ্যে কিছু আটকেছে নাকি? আগের দিন কতটা হয়েছিল যেন? 4 থেকে। 4 থেকে কিছু কারোর কিছু আটকেছে নাকি বলো? আচ্ছা, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? হুম, অ্যালফাবেটের প্রবলেম, হ্যাঁ দেখছি। 4 নম্বরটা হয়েছে সবার? 4 নম্বরটা সবার কত হয়েছে বলো? হুম, কত হয়েছে? ফোর ইন্টু 79/50। 52C3 কেন? মানে 13 কেন? 52C 13 কেন? তো ব্রিজে তো 13টা করে থাকে এক একটাতে হাতে। বলছে গেটিং 9 কার্ডস বলেছে অফ দ্য সেম সুইট ইন ওয়ান হ্যান্ড। তার মানে একটা হাতের মধ্যেই 9টা কার্ড পাবো সেটা বলেছে আমাকে। তার মানে সেই 52টার থেকে 9টা কার্ড চয়েস করছি। না, প্রথমে তো 52টা থেকে আমি 13টা কার্ড চয়েস করে প্রত্যেককে দিলাম, তার মধ্যে থেকে তো 9টা কার্ড সেম বলেছে। হুম উম, না, বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 9 কার্ডস অফ এ সেম সুইট ইন ওয়ান হ্যান্ড। তার মানে হচ্ছে একটা হাতে হচ্ছে 9টা কার্ড পাবো সেম সুইটের। তার মানে সেম সুইট মানে হচ্ছে টোটাল আমার 4খানা সুইট আছে। 4খানা সুইটের থেকে প্রতিটা সুইটে 13টা করে কার্ড আছে। ঠিক আছে, তাহলে ওই 13টার থেকে 9টা পাবো। আর বাকি 4টে পাবো নিশ্চয়ই কটা থেকে? ও স্যার, একটু ভুল হয়েছে, আনসারটা 4 × 13C9 × 39C4 ছিল। হ্যাঁ, তাহলে তোমার 52C3 হবে। ঠিক আছে। হুম হুম হুম। তার মানে হচ্ছে, হ্যাঁ দেখো হচ্ছে, হ্যাঁ অরিজিৎ তোমারও ভুল হয়েছে। অরিজিৎ কি করেছো না, ওপরে দেখো হচ্ছে প্রথমে তোমায় 4টে সুইট থেকে যে কোনো একটা সুইট চয়েস করতে হবে, তার জন্য 4C1 গুণ করতে হবে নিশ্চয়ই। প্রথমে টোটাল যে 4খানা সুইট তার থেকে একটা চয়েস করব, সেটা 4C1 ইন্টু, এবার হচ্ছে যে কোনো একটা সুইটে 13টা থেকে 9টা চয়েস করব, 13C9 ইন্টু বাকি 39টা থেকে 4টে চয়েস করছি, সেটা মানে হচ্ছে 39C4 ডিভাইডেড বাই 52C4, সরি 52C13। বুঝতে পেরেছো বাকিরা? বাকিদের হয়েছে না হয়নি? টোটাল আমার যেহেতু 4টে সুইট, তাহলে 4টে সুইট থেকে যে কোনো একটা সুইট চয়েস করতে হবে। কতভাবে করতে পারি? 4C1 প্রকারে। এবার যে কোনো একটা সুইচ চয়েস করলাম, তার মধ্যে 13টা কার্ড আছে, সেই 13টা কার্ড থেকে আমি 9টা কার্ড নিচ্ছি 13C9 প্রকারে, এবং বাকি যে 39টা কার্ড পড়ে রয়েছে, বাকি 39টা কার্ড থেকে আমি 3টে কার্ড নিচ্ছি, তাহলে 39C3 প্রকারে। আর তলায় কথা হচ্ছে আমার টোটাল 52টার থেকে নিশ্চয়ই 13খানা কার্ডের একটা ইয়ে হচ্ছে, তাহলে 52C13। বলো সবার ক্লিয়ার নাকি? বাকিদের? বাকিদের ক্লিয়ার? বাহ, ভালো করেছো। আচ্ছা, তাহলে হচ্ছে 4টা হলো, এবার 5এরটা। 5এরটা বলো কি হয়েছে? ঠিক আছে, 5এরটা বলো কি হয়েছে? হুম, আচ্ছা বাকিদের?
দেখো এখানে বলেছে হচ্ছে a man deal 4 spade cards from an ordinary pack of 52 card. If he is given 3 more cards, find the probability p that at least one additional card is also a spade. তাহলে হচ্ছে টোটাল হচ্ছে সে তাকে হচ্ছে 4খানা কার্ড দিয়েছে, ঠিক আছে? 4খানা কার্ড তার কাছে স্পেড আছে। আর এবার আমাকে বলেছে হচ্ছে তাহলে যে তাকে যে অন্য আরেকটা কার্ড দেওয়া হবে, তাকে আরেকটা কার্ড দেওয়া হলো, একটা না সরি 3খানা আরো কার্ড দেওয়া হলো। সেই 3টে কার্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা হচ্ছে স্পেড হবে। তাহলে যখনই এরকম অ্যাটলিস্ট থাকবে তখন আমরা কি করে করব না, মানে নো করে নেবো, উল্টোটা করে নেবো, কমপ্লিমেন্ট বের করে নেবো। তাহলে আমরা যদি এটা বের করে নিতে পারি যে তাকে যে পরে যে 3খানা কার্ড দেওয়া হচ্ছে তার কোনোটাই হচ্ছে আমার স্পেড হবে না, ঠিক আছে? তাহলে যেটা হবে সেটাকে আমি যদি 1 থেকে বিয়োগ করে দিতাম তাহলে নিশ্চয়ই ওইটার কমপ্লিমেন্ট পেয়ে যেতাম। তাহলে আমি কি বের করে নিচ্ছি, ফার্স্টে আমি করছি হচ্ছে নো স্পেড ইন 3 কার্ড, মানে পরে যে 3টে কার্ড দেওয়া হলো তার মধ্যে একটাও স্পেড থাকবে না, তার প্রবাবিলিটি বের করছি। তাহলে পরে যে 3টে কার্ড দেওয়া হয়েছে, আমার টোটাল প্রথমে কটা কার্ড দেওয়া হয়ে গেছিল, প্রথমে 4টে কার্ড হয়ে গেছিল, তাহলে 52টা থেকে 4টে বাদ চলে গেল, মানে আছে আমার আর 48টা কার্ড। তাহলে তলায় কি হয়ে যাবে, 48টার থেকে 3টে, তাহলে হচ্ছে 48C3। ওপরে কি হবে, ওপরেরটা বলেছে হচ্ছে আমি কি বলছি নো স্পেড, তাহলে কোনোই আমার স্পেড নয়, তার মানে নিশ্চয়ই স্পেড আমার কটা ছিল, টোটাল 13খানা স্পেড ছিল, তার মধ্যে থেকেই সে 4খানা পেয়েছিল নিশ্চয়ই, তার মানে অন্য কার্ডে কোনো এফেক্ট পড়েনি। তাহলে স্পেড ছাড়া বাকি কার্ড কটা আছে এখন, স্পেড ছাড়া বাকি কার্ড আছে হচ্ছে 39টা, তাহলে এই 39টার থেকে নিশ্চয়ই 3খানা হবে, তাহলে 39C3। তাহলে এই যে প্রবাবিলিটিটা পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে বাকি যে 3টে কার্ড পেলাম তার মধ্যে একটাও স্পেড নয়। তাহলে এখানে আমার বলেছে অ্যাটলিস্ট ওয়ান স্পেড, তার মানে অন্তত একটা হলে কি হবে, এটা 1 থেকে বিয়োগ করে দেবো। তাহলে অ্যাটলিস্ট ওয়ান স্পেড যদি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, 1 মাইনাস এটা 39C3 ডিভাইডেড বাই 48C3। বলো বুঝতে পারলে না পারলে না? আরেকবার বলবো। দেখো এখানে বলেছিল হচ্ছে প্রথমে বলেছে এই ম্যান ইজ ডেল্ট 4 স্পেড কার্ড ফ্রম অ্যান অর্ডিনারি প্যাক অফ 52 কার্ড, তাহলে টোটাল হচ্ছে তাকে 52টা কার্ডের থেকে 4টে স্পেড কার্ড দিয়েছে, এটা আমার কোনো অসুবিধা নেই, তার কাছে এখন 4টে স্পেড কার্ড আছে এবং বাকি কটা কার্ড আছে, টোটাল 48টা কার্ড আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার হি ইজ গিভেন, তাহলে আমার এখন যে টোটাল 48টা কার্ড আছে, 48টা কার্ডের মধ্যে স্পেড কটা আছে, 4খানা সে পেয়ে গেছে, তাহলে আর 9টা স্পেড আছে, আর হচ্ছে 39টা বাকি কার্ড পড়ে আছে, স্পেড নয় এরকম আছে। তাহলে এবার বলছি ইফ হি ইজ গিভেন 3 মোর কার্ড, তাকে আরো 3খানা কার্ড দেওয়া হচ্ছে, এবং ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, প্রবাবিলিটি পি মানে পিটা বের করতে বলেছে, দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য অ্যাডিশনাল কার্ড ইজ অলসো স্পেড। তার মানে হচ্ছে এই যে 3খানা কার্ড পরে দেওয়া হলো তার মধ্যে অন্তত একটা হচ্ছে স্পেড হয়, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে যখন এরকম থাকবে যে অ্যাট লিস্ট ওয়ান এরকম থাকছে, তখনই আমি কি বের করে নেবো না, নো বের করে নেবো, মানে কোনো কার্ডই স্পেড হচ্ছে না সেটা বের করে নেবো, দিয়ে 1 থেকে বিয়োগ করে দেবো, কারণ অ্যাটলিস্ট একটা কিছু সেটার উল্টো সেটা কমপ্লিমেন্ট নিশ্চয়ই কোনোটাই নয় এরকম। তাহলে নো নো স্পেড মানে আমি কি বের করবো না, তাকে যে 3টে কার্ড পরে দেওয়া হলো তার মধ্যে কোনোটাই স্পেড নয়, তাহলে 3টে কার্ড যে দেওয়া হয়েছে, টোটাল আমার কটা কার্ড ছিল, টোটাল হচ্ছে আমার 48টা কার্ড ছিল, 48টা কার্ডের মধ্যে থেকে 3টে কার্ড 48 প্রকারে দেওয়া হয়েছে, এবং আমি বলছি একটাও স্পেড নয়, তাহলে স্পেড নয় এমন কার্ড কটা ছিল, স্পেড নয় এমন ছিল হচ্ছে 39টা, তাহলে 39টার থেকে সে নিশ্চয়ই 3টে পেয়েছে, তাহলে 39C3 এটা হচ্ছে তার এখন প্রবাবিলিটি হলো কিসের, কোনো স্পেড কার্ড পায়নি, পরে যে 3টে কার্ড পেয়েছে তার মধ্যে কোনো স্পেড পায়নি, সেটার প্রবাবিলিটি হলো 39C3 ডিভাইডেড বাই 48C3। এবার আমাকে বের করতে বলেছিল অ্যাটলিস্ট ওয়ান কার্ড, তার মানে আমি যদি এইটা হচ্ছে কোনো একটা প্রবাবিলিটি পেয়ে যাই, পি অফ যদি বি, এটা আমি যে বলি, তাহলে এটার কমপ্লিমেন্টটাই নিশ্চয়ই হয়ে যাবে এটার অ্যাটলিস্ট ওয়ান স্পেড, তার মানে এটা নিশ্চয়ই হয়ে যাবে পি অফ বি কমপ্লিমেন্ট, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট মানে কি পাই, 1 মাইনাস পিবি, তাহলে 1 থেকে এটা আমি বিয়োগ করে দিলাম। বলো ক্লিয়ার নাকি? বাকিদের না না ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে, ক্যালকুলেশন তোমার করতে হবে না, শুধু এরকম করে রেখে দিলেই হবে। আচ্ছা
আচ্ছা, বাকিটা বুঝতে পারছো। শ্রেয়সী আগের দিন কি হয়েছিল? আগের দিন আসেনি? আগের দিন মানে ক্লাস করনি? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হলো। তারপর একটা ৬ টা। ৬ এর প্রথমে এ টা বলো কি হবে? ছয়ের এ টা কে করেছো বলো কি হবে? 62, 13C1, 19C3। ঠিক আছে। বাকিরা? বাকিদের? কারণ না হলে বলবে, হ্যাঁ? হুম, ঠিক আছে। এটা সোজা ছিল, নরমাল। বলেছে দুটো হচ্ছে সাদা, আর বাকি একটা ৩ টে বল টোটাল তোলা হয়েছে। তাহলে হচ্ছে দুটো সাদা বল। তার মানে দুটো সাদা বল কটা থেকে আসবে? ৬ টা থেকে আসবে। তাহলে ৬ টা থেকে দুটো সাদা বল 6 2। আর বাকি কটা পড়ে রইল? বাকি হচ্ছে ৪ আর ৯ ১৩ টা পড়ে রইল। তাহলে ১৩ টার থেকে হচ্ছে বাকি একটা, আর ডিভাইডেড বাই টোটাল ছিল হচ্ছে আমার কটা? ৪ ৬ ১০, ১৯ টা। ১৯ টার থেকে ৩ টে। এটা। বিয়েরটা বলো। বিয়ের অঙ্কটা কি হবে বলো? বাকিদের? মুখে বলবো? বলো। ওই 6C1, 4C1, 9C1 আর বাই ওটাই। হুম, ঠিক আছে। তাহলে এটা বলছে হচ্ছে ইচ অফ ওয়ান কালার, তার মানে হচ্ছে প্রতিটা একটা করে করে। তাহলে ৬টার থেকে একটা হবে। তাহলে 6C1 ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 4C1 ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 9C1 ডিভাইডেড বাই ১৯ খানা ছিল, তাহলে 19C3। তারপর সি এরটা। এরটা আরেকবার বলবো। এরটা দেখো বলেছিল হচ্ছে, বলেছে যে টু অফ দ্য বলস ডন আর হোয়াইট। তার মানে এই যে টোটাল আমার ৩ খানা বল তুলতে বলেছিল, তার মধ্যে দুটো বল হচ্ছে হোয়াইট। তাই তো? দুটো বল হোয়াইট মানে কি? ৩টের মধ্যে ২ খানা হচ্ছে যখন হোয়াইট হচ্ছে, হোয়াইট কটা ছিল? টোটাল আমার ৬ খানা ছিল হোয়াইট। এই ৬টা হোয়াইটের থেকে আমি দুটো তুলছি। কতভাবে তুলতে পারি? 6C2 প্রকারে। আর বাকি আমার কটা বল তুলতে পারি? টোটাল ৩টে ছিল। তার থেকে আমি দুটো বল তোলা হয়ে গেছে। তাহলে আর বাকি আছে ১ খানা। এই ১ খানা কটা থেকে তুলবো? নিশ্চয়ই ৪ খানা আর ৯ খানা। এই যে টোটাল ১৩ খানা ছিল, সাদা ৯ এরকম বল। তাহলে এই ১৩ খানা থেকে একটা তুলবো। কতভাবে তোলা যাবে? 13C1 প্রকারে। তাহলে 6C2 ইন্টু 13C1। এটা আমার উপরে হলো। আর নিচে কত হয়ে গেল? নিচে হয়ে গেল হচ্ছে 19C3 প্রকারে। তাই তো? কারণ হচ্ছে টোটাল আমার ১৯ খানা বল থেকে ৩টে বল তুলতে হতো। 19C3 প্রকারের জন্য নিচে হলো। বুঝে গেছে স্নেহা? একটা বোঝা গেছে। ঠিক আছে। সি এরটা বলো, বাকিরা বলো সি এরটা কত কি হয়েছে? 6C3, 6C2 প্লাস 9C1, 9। এত বড় কেন? ৬টা। হোয়াইট বল আর ব্ল্যাক বলকে একসাথে তুলে নেবো। হ্যাঁ, কোনোটাই নয়, মানে লাল নয় বলেছে। তাহলে যদি লাল নয় মানে কি? লাল নয় মানে হচ্ছে নিশ্চয়ই লাল কটা ছিল? ৪টে লাল ছিল। তাহলে লাল থেকে আমি কিছুই তুলবো না। তাহলে বাকি ৬টা ৯টা ১৫টার থেকে ৩ খানা পেয়ে যাবো নিশ্চয়ই। আচ্ছা, মানে মানে ওগুলো মানে যেভাবে খুশি তুলতে পারবো। যেহেতু লাল কিছুই তুলছি না, বাকিগুলো থেকে যা খুশি তুলতে পারি। তাহলে সেই জন্য হচ্ছে 15C3 ডিভাইডেড বাই 19C3।
এটা কি বলছো? এটা বলছে হচ্ছে না, রিয়া এটা হয়নি। কেন হয়নি? দেখো, তুমি কি করেছো? তুমি করেছো হচ্ছে দুটো সাদা, একটা কালো, একটা কালো, একটা সাদা, দুটো কালো। এই দুটো কেস কনসিডার করেছো। এই কেসগুলো তো হতে পারে যে তিনটেই সাদা আবার তিনটেই কালো, এগুলো হতে পারে যেভাবে অরিজিৎ করেছে। তাহলে ওইভাবে করলে অনেক বড় হয়ে যাবে, ওইভাবে করার তো কোনো দরকার নেই। আমাকে বলেছিল হচ্ছে কোনোটাই লাল নয়। তাহলে কোনোটা লাল নয় মানে কি? লাল থেকে আমি কিছুই তুলবো না, বাকিগুলো থেকে তুলবো নিশ্চয়ই। তাহলে বাকি আমার ছিল হচ্ছে 6 আর 9 15 খানা। তাহলে 15 খানার থেকে 3টে তুলবো, সেটা উপরে হবে। আর নিচে হয়ে যাবে নিশ্চয়ই 19 খানার থেকে 3টে তুলবো, তাহলে হচ্ছে 15C3 ডিভাইডেড বাই 19C3 হয়ে যাবে। সি এরটা তাহলে হবে হচ্ছে 15C3 ডিভাইডেড বাই 19C3। বলো বোঝা গেছে নাকি যায়নি? বাকিদের বোঝা গেছে নাকি যায়নি এটা সি এরটা? ঠিক আছে, এবার ডি এরটা বলো। ডি এরটা অরিন্দম বলেছো, বাকিরা বলো। হুম, ঠিক আছে। এটাও দেখো, ডিএডটা বলেছিল অ্যাট লিস্ট ওয়ান ইজ হোয়াইট। তাহলে আগের অঙ্কটার মতনই, মানে 5 যে অঙ্কটা করলাম সেটার মতনই। অ্যাট লিস্ট বলেছে মানে কি? কোনোটাই হোয়াইট নয় সেটা বের করে নেবো, দিয়ে তার উল্টো করবো। তাহলে কোনোটাই হোয়াইট নয় মানে কি? না 6টা বাদ দিয়ে দেবো। তাহলে রেড আর ব্ল্যাক পড়ে থাকবে নিশ্চয়ই আমার। তাহলে রেড আর ব্ল্যাক পড়ে থাকলে কি হবে? নিশ্চয়ই 13টার থেকে 3টে তুলতে হবে, আর নিচে হচ্ছে 19টা থেকে 3টে। তাহলে 1 মাইনাস 13C3 বাই 19C3 হয়ে যাবে নিশ্চয়ই। ডিএডটা তাহলে হয়ে যাবে 1 মাইনাস 13C3 বাই 19C3। বলো সবার ক্লিয়ার নাকি? বাকিদের? আচ্ছা, পরেরটা 7এরটা। সাতেরটা কি হবে বলো? না 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 না, হবে না। যদি এইটা হয়, এইটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? এইটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা আগে বলো, তারপরে অঙ্কটা আসছি। এই যে যতটা রয়েছে, কারণ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টা লেটার আছে। তাহলে এইগুলো, এটাকে আমাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? না, বাকিরা? হুম, এখানে দেখো রিপিট আছে, এম দুবার আছে, ঠিক আছে, এ দুবার আছে। তাহলে যখন এরকম রিপিট থাকে, টি দুবার আছে, ঠিক আছে, অরিজিতেরও ভুল হয়েছে। টি দুবার আছে, আর কিছু দুবার নেই। তাহলে টোটাল হচ্ছে আমার হ্যাঁ, টোটাল হচ্ছে আমার কত হচ্ছে? 11খানা হচ্ছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, মানে যতগুলো করে করে থাকবে। যদি আমার কোনো কিছু 3টে থাকতো তখন ফ্যাক্টোরিয়াল 3 গুণ হতো একটা, ঠিক আছে, এরকম করে হবে। তাহলে আমার কোনো একটা ওয়ার্ড, সেটার লেটারগুলো কি করে সাজানো যায়? না কত ফ্যাক্টোরিয়াল, মানে কতগুলো ওয়ার্ড আছে সেটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কতবার করে করে রিপিট আছে, সেটা আমাকে লিখতে হয়। তাহলে তুমি যখন এই কমার্সটা করছো, কমার্স শব্দটায় কি কি আছে দেখো। সি আছে হচ্ছে আমার দুটো, এম আছে হচ্ছে আমার দুটো, ই আছে দুটো, আর কি কি আছে? ও আছে একটা, আর আছে একটা,
আর কিছু নেই, তাই তো? 1 2 3 4 5 6 7 8 আটখানার মধ্যে তাহলে এইগুলো একটা করে করে আছে, আর হচ্ছে বাকিগুলো এই তিনটে দুটো করে করে আছে। তাহলে এটা হচ্ছে এইটাকে টোটাল কত ভাবে সাজানো যাবে? কমার শব্দটাকে টোটাল কত ভাবে সাজানো যাবে? ছয় কেন? তলায় তো এগুলো গুণ হচ্ছিল, যোগ না তো। হুম হুম হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এইভাবে হচ্ছে আমার কমার শব্দের অক্ষরগুলো সাজানো গেল। ঠিক আছে, তাহলে এইটা আমার কোথায় হবে? এটা নিশ্চয়ই নিচে হয়ে যাবে। তাহলে টোটাল নিচে আমার চলে এলো হচ্ছে এইটা, এটা টোটাল নিচে আসবে। আচ্ছা, এবার আমি দেখি উপরে কি আসবে। এবার আমাকে ঘটনাটা কি বলেছে, যে প্রবাবিলিটি দ্যাট ভাওয়েলস কাম টুগেদার। তাহলে ভাওয়েলস গুলো হচ্ছে একসঙ্গে থাকবে। ভাওয়েল কে কে আছে? এই ও একটা ভাওয়েল আছে, আর এখানে ই দুটো ভাওয়েল আছে। ঠিক আছে, তাহলে তিনটে ভাওয়েল একসঙ্গে আসবে মানে কি হচ্ছে, টোটাল আমার আটখানা ওয়ার্ড, আটখানা লেটার ছিল, তার থেকে তিনটে আমার একসঙ্গে নিয়ে নিয়েছি। তাহলে এই তিনটে যদি একসঙ্গে হয়ে যায় তখন তাহলে আমার আর বাকি কটা লেটার পড়ে থাকবে? তিনটে একসঙ্গে হয়ে গেলে এখন আমার ডিস্টিংক্ট লেটার কটাগুলো হয়ে যাচ্ছে? টোটাল 8টা ছিল, তার মধ্যে থেকে তিনটেকে আমি একসঙ্গে করে নিয়েছি, একটা দিয়ে ধরে বেঁধে নিয়েছি। তাহলে এখন আমার আলাদা আলাদা টোটাল কটা আছে? 5টা, তিনটে তিনটে ডিস্টিংক্ট কেন তিনটে কেন? সিএমআর আছে, সিএমআর তিনটে আছে। না, ধরো আমার এখানে 8টা ছিল, এই একটা দুটো তিনটে চারটে পাঁচ। আচ্ছা, এই 8খানা রয়েছে আমার। হুম উম, এবার ঠিক আছে, এবার দেখো 8খানা রয়েছে আমার। ঠিক আছে, এই 8টার মধ্যে আমি যে কোনো তিনটাকে একসঙ্গে করে নিচ্ছি। তাহলে আমি বললাম এই প্রথম তিনটাকে আমি একসঙ্গে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা আমার এখন একটা, এটা হচ্ছে এখন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে ছটা হচ্ছে আমার আলাদা আলাদা আছে নিশ্চয়ই, তাই তো? না, সিএমআর সেগুলো মানে ডিস্টিংক্ট লেটার বলতে আমি ওইরকম ডিস্টিংক্ট বলছি না, আমি বলছি যে টোটাল আমার 8টা ছিল, তার মধ্যে থেকে আমি তিনটেকে যদি একসঙ্গে করে নিই তাহলে আমার এখন আলাদা আলাদা কটা আমি কাউন্ট করতে পারবো, সেই হিসাবে বলছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে টোটাল 8টা ছিল, তার মধ্যে থেকে এই তিনটাকে যদি আমি একটা ধরে নিই তাহলে এটা 1 নম্বর, বাকিগুলো 2 3 4 5 6, তাহলে টোটাল নিশ্চয়ই 6টা থাকবে, তাই তো? এই জায়গাটা বলো, বুঝতে পারলে নাকি সবাই বাকিরা? হুম, ঠিক আছে, তাহলে এই যে 6টা রয়েছে এর মধ্যে কে কে রয়েছে? এখানে দেখো ও রয়েছে, এটা হচ্ছে আমার ই ছিল, এটাও হচ্ছে আমার ই ছিল, এখানে হচ্ছে আমার সি ছিল দুখানা, এম ছিল দুখানা, আর হচ্ছে আর ছিল একখানা। এ কটা ছিল? তাহলে এই যে 6টা, এটাকে কত ভাবে আমি সাজাতে পারবো? নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই কত হবে? এখানে সি আছে দুখানা, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 একটা গুণ, আবার এম আছে দুখানা, তার জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2 গুণ হলো। এভাবে সাজাতে পারবো। এবার এই যে তিনটে রয়েছে, এই তিনটে আবার নিজেদের মধ্যে তো চেঞ্জ হতে পারে। এই তিনটা নিজেদের মধ্যে কিভাবে সাজানো যেতে পারে? এই তিনটে রয়েছে, তার মধ্যে দুটো রিপিটার রয়েছে, তার মানে ইন্টু কত হয়ে যাবে? ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। বলো, বুঝতে পারলে নাকি পারলে না? এই কটাকে একসঙ্গে যখন করলাম তখন হচ্ছে আমাকে কত হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 হলো। তাহলে এবার এইটা হচ্ছে আমার ঘটনা, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। তাহলে টোটাল প্রবাবিলিটি হয়ে যাবে এইটা ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এইদিকে ফ্যাক্টোরিয়াল 2 গুলো কেটে যাবে, তাহলে আমার এখানে চলে আসবে হচ্ছে কত আসবে? ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8। আর এটা করলে কত আসবে? ফ্যাক্টোরিয়াল 6 এর সঙ্গে ফ্যাক্টোরিয়াল 8 কাটলে নিচে হচ্ছে আমার 8 পড়ে থাকলো আর 7 পড়ে থাকলো, ওপরে 3 পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, তাহলে 3/28। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার। বলো, সবার ক্লিয়ার নাকি?
ক্লিয়ার সবার? বাকি যে বলো। ভাওয়েল, হ্যাঁ ভাওয়েল হচ্ছে আমার কটা রয়েছে দেখো, তিনখানা ভাওয়েল রয়েছে, দুখানা ই রয়েছে, আর একখানা হচ্ছে আমার ও রয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল আমার তিনখানা রয়েছে, এই তিনটাকে আমি একসঙ্গে করেছিলাম, এই তিনটাকে একসঙ্গে যখন করছিলাম টোটাল আমার আলাদা আলাদা কটা চলে এলো, নিশ্চয়ই ছটা চলে এলো। এই তিনটাকে আমি একটা করেছি, আর হচ্ছে বাকি পাঁচখানা আলাদা আলাদা রয়েছে, তাহলে টোটাল হচ্ছে আমার ছটা এসছে। তাহলে এই ছটাকে কতভাবে সাজানো যেতে পারে, ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই, এখানে আমার দেখো রিপিট কে কে আছে, সি দুখানা রিপিট আছে আর এম দুখানা রিপিট আছে, তাহলে আমি সি আর এম দুখানার জন্য ফ্যাক্টোরিয়াল টু করলাম। এবার এই যে ভাওয়েল তিনটা ছিল এরাও তো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, এরা কত ভাবে বিন্যস্ত হতে পারে, এরা হচ্ছে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 তিনটে আছে যেহেতু, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই একটা রিপিট আছে দুবার আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 হিসেবে রিপিট হতে পারে, মানে সাজানো যেতে পারে, অ্যারেঞ্জ করা যেতে পারে। তাহলে টোটাল আমার কি হয়েছে, ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 পুরোটা ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ভাওয়েল গুলো একসঙ্গে আসলে কত ভাবে সাজানো যেতে পারলো। আর টোটাল আমার হচ্ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 কিউব, তাহলে এটা বাই এটা করে দিলাম, তাহলেই চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা হলো, এবার নেক্সট একটা বলো। এটা কি হয় বলো। হয়েছে কারুর এটা? না স্যাম্পল স্পেস 11 ফ্যাক্টোরিয়াল হবে না, দেখো আমার কিছু ইয়ে কি আছে, কিছু রিপিট আছে কি, হ্যাঁ 11 ফ্যাক্টোরিয়াল হবে, এটা স্যাম্পল স্পেস 11 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ কিছু রিপিট নেই, সুতরাং স্যাম্পল স্পেসটা 11 ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, আর উপরে দেখো, এটা বলেছিল হচ্ছে তোমার দেয়ার উইল বি এক্স্যাক্টলি 4 লেটার বিটুইন আর অ্যান্ড ই, তাহলে আর আর ই এর মাঝে এক্স্যাক্টলি আমার চারখানা লেটার থাকছে, তাই তো, তাহলে আর এবং ই এদের মাঝে চারখানা লেটার থাকছে। তাহলে আমার কি কি হতে পারে, টোটাল আমার কতগুলো ছিল, নিশ্চয়ই 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে ওখানে ছিল টোটাল। তাহলে আমার কি কি হতে পারে, এখানে দেখো 1 2 3 4 9 10 11, তাহলে এই টোটাল এতগুলো 11খানা জায়গা হচ্ছে আমার ছিল। ঠিক আছে, তাহলে আমি বলেছিল আর এবং ই এর মাঝে চারখানা বসবে, তাহলে আর আমার যদি প্রথমে বসে আর ই আমার যদি 6 নম্বরে বসে, তাহলে এর মাঝে আমার চারখানা জায়গা ফাঁকা রয়েছে, আর এখানে আমার টোটাল এতগুলো জায়গা ফাঁকা রয়েছে। তাহলে এই যে বাকি জায়গাগুলো, তাহলে এখানে 4টে আর এখানে 5টা, টোটাল 9টা জায়গায় বাকি 9জন 9টা বসবে নিশ্চয়ই, কথাভাবে বসতে পারে, ফ্যাক্টোরিয়াল 9 প্রকারে বসতে পারে নিশ্চয়ই। বলো এটা বুঝতে পারলে নাকি পারলে না? আর আর ই যদি 1 আর 6 নম্বর জায়গায় বসে, তাহলে হচ্ছে আমার কত হলো, নিশ্চয়ই ওপরে ফ্যাক্টোরিয়াল 9 প্রকারে বুঝতে পারলো। সবাই এটা বুঝতে পেরেছো? বাকিরা? হুম।
আরেকবার দেখো দেখো হচ্ছে এখানে কি ছিল, 11খানা জায়গা ছিল, তাহলে আমাকে বলেছিল হচ্ছে 4টে লেটার্স বিটুইন আর এবং ই, আর আর ই এর মাঝে আমার 4খানা লেটার বসবে বলেছে। তাহলে আর কে আমি 1 নম্বর জায়গায় বসালাম, আর ই কে আমি 6 নম্বর জায়গায় বসালাম। তাহলে দেখো এদের মাঝে 4টে জায়গা ফাঁকা, 2 3 4 5, এই 4টে জায়গা ফাঁকা রয়েছে। আর ই এর পরে আরো 5টে জায়গা ফাঁকা রয়েছে, তাহলে টোটাল 9টা জায়গা রয়েছে নিশ্চয়ই। তাহলে এই 9টা জায়গায় বাকি 9টা লেটার বসতে পারে, কোথায় বসতে পারে, ফ্যাক্টোরিয়াল 9 প্রকারে। ঠিক আছে অনুপমা, বুঝেছো? আচ্ছা, এবার এবার দেখো এগুলো তো চেঞ্জ হতে পারে, মানে আর এখানে ই এখানে ছিল, এটা তো ইন্টারচেঞ্জ হতে পারে, এইখানে তো ই বসতে পারে, এখানে তো আর বসতে পারে, এরম ভাবে ইন্টারচেঞ্জ হতেই পারে এদের মধ্যে, মানে আরটা এখানে চলে গেল, ইটা এখানে চলে গেল, ইন্টারচেঞ্জ হতেই পারে। তাহলে আর আর ই নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে কত হবে, নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। তাহলে ইনটু ফ্যাক্টোরিয়াল 2 প্রকার হলো, কারণ আমাকে তো বলে দেয়নি যে আরটা প্রথমেই থাকবে তারপরে ই থাকবে। যদি বলে দিত এরকম ভাবে যে আর প্রথমে থাকবে তারপর ই থাকবে, তাদের মাঝে 4টে থাকবে, তাহলে আমার এই সেকেন্ড কেসটা হতো না। কিন্তু যেহেতু আমি এটা পাচ্ছি যে আর প্রথম জায়গায়, ই 6 নম্বর জায়গায়, তাহলে 1 আর 6 নম্বর জায়গাটা একবার আর ই হতে পারে, একবার ই আর হতে পারে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমাকে এই যে প্রথম আর 6 নম্বর জায়গাটা যদি এরা বসে, তাহলে আমি পেলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার সবার? বাকিদের আচ্ছা, তাহলে এবার 1 আর 6 হয়ে গেল, এই কাজটা গেল। এবার সেকেন্ড কাজটা ভাবছি, তাহলে সেকেন্ড কাজ কি হতে পারে, আর ধরো আমার 2 নম্বর জায়গায় বসতে পারে, তার জন্য ই কোথায় বসবে, নিশ্চয়ই 7 নম্বর জায়গায় বসবে, এটা হতে পারে। তাহলে আর এখানে, ই এখানে, বাকি যে 9টা জায়গা রইলো সেটা একইভাবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে হতে পারে বিন্যস্ত। তাহলে এটা একটা হলো। আর কি হতে পারে, আর 3 নম্বর জায়গায়, ই হচ্ছে আমার 8 নম্বর জায়গায়, এটা হতে পারে। তারপর হচ্ছে আর 4 নম্বর জায়গায়, ই হচ্ছে আমার 9 নম্বর জায়গায়, এটা হতে পারে। বা আর হচ্ছে আমার 5 নম্বর জায়গায়, ই হচ্ছে আমার 10 নম্বর জায়গায়, এটা হতে পারে। আর একটা হচ্ছে আর হচ্ছে আমার 6 নম্বর জায়গায়, ই হচ্ছে আমার 11 নম্বর জায়গায়, এটা হতে পারে। এরপর আর হতে পারে না। দেখো 7 হলে এ, মানে ই যদি 11ই হতো তাহলে মাঝে 3টে জায়গা ফাঁকা থাকতো, তাহলে 4টে জায়গা ফাঁকা থাকতো না। তাহলে এখানে আমার টোটাল কটা কেস হলো, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল আমার 6টা কেস হলো। তাহলে এইটাই প্রতিটা কেসেই দেখো 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে টোটাল ওপরে আমার কত হয়ে গেল, ওপরে আমার হয়ে গেল নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 6, আর নিচে ডিভাইডেড বাই কত হচ্ছে, 11খানা ছিল যেহেতু, তাহলে ফ্যাক্টোরিয়াল 11। তাহলে এটা হয়ে গেল আমার প্রবাবিলিটি। বলো ক্লিয়ার নাকি? তা আর আর ইয়ের মাঝের গুলো চেঞ্জ হতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ফ্যাক্টোরিয়াল 2 করেছি তো, মানে আচ্ছা। এই আর ই এটা চেঞ্জ হয়েই আমার 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 হয়েছিল। এবার এইটাও ইন্টারচেঞ্জ হতে পারে, আর ই এর জায়গায় ই আর এর জায়গায় আসতে পারে, তার জন্য 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাও হচ্ছে আর ই এর জায়গায় ই আর এর জায়গায় আসতে পারে, তার জন্য 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকম করে 6 বার আসতে পারছে, তাহলে ইন্টু এই জন্য 6 করছি। না, মাঝের গুলো মানে 2 এ যেটা আছে 3 এ যেটা আছে এগুলো সব চেঞ্জ হতে পারে না? হ্যাঁ হচ্ছে তো, এই যে 9 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, মানে মাঝে আমার কটা জায়গা রয়েছে, 2 3 4 5, এই 4টে, আর হচ্ছে এখানে 7 8 9 10 11, তাহলে টোটাল হচ্ছে আমার 9টা জায়গা রয়েছে। তাহলে 9টা জায়গা, 9টা লেটার কতভাবে ফিল আপ হতে পারে, ফ্যাক্টোরিয়াল 9 প্রকারে। সমস্ত চেঞ্জ নিয়েই তো এটা চলে আসছে ফ্যাক্টোরিয়াল 9টা। যে 9টা জায়গা রয়েছে সেই 9টা জায়গায় হচ্ছে 9টা বসছে, সুতরাং আমার হয়ে যাচ্ছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9। আর এর মাঝে 4-এর বদলে অন্য থাকলে 6টাকে বল চেঞ্জ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি বলছে 5টা বসতে পারছে, তখন আমার 6টা হতো না, তখন হয়তো 4টে 5টা বা 4টে এরকম আসতো, আর বাকি সব সেম থাকতো। এবার যদি বলে দিত যে ক্রম অনুসারে বসছে, মানে আর এবং ই, এটা যদি বলতো যে ক্রমটা ফিক্সড রাখছে, তাহলে হচ্ছে আমার কিন্তু তখন আর এই ফ্যাক্টোরিয়াল 2টা দিয়ে গুণ হতো না, তখন আরটা প্রথমেই বসতো, ইটা পরেই বসতো, এরকমই হতো সবসময়, মানে ই আর এরকম হতো না কিন্তু। ঠিক আছে, যদি বলতে যে অর্ডার অর্ডার ডিপেন্ডেন্ট,
ইট ইজ ডিপেন্ডেন্ট অন অর্ডার, এরকম যদি বলে দিত তখন হচ্ছে কিন্তু আমার আর ই আর এই যে চেঞ্জটা করেছি এই চেঞ্জটা হতো না, শুধু এখানে যেরকম অর্ডারটা রয়েছে আর এর পর ই সেরকমই অর্ডারটা একমাত্র হতো, তাহলে তখন আমার ফ্যাক্টোরিয়াল 2টা বাদ যেত। বলো সবার ক্লিয়ার? আচ্ছা নেক্সট এটা বলো, এটা ওই ভাওয়েলটার মতো করে হবে, বলো কি হবে? প্রথমে এ এরটা বড়, তারপর বি এরটা বলবে। পঁচিশ ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল না, 25 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন হবে? মানে পার্টিকুলার পেয়ার 2 ফ্যাক্টোরিয়াল বাই 25 ফ্যাক্টোরিয়াল না, কেন হবে? একসাথে বলেছে তো, 2 ফ্যাক্টোরিয়াল মানে তো শুধু তোমার ওই দুটো নিয়ে ইয়ে হয়ে গেল, বাকিরা তো বিভিন্ন জায়গায় বসলে তো বিভিন্ন রকম হবে। মানে দেখো এখানে বলেছে হচ্ছে টোটাল হচ্ছে 25 খানা বই আছে, তার মধ্যে হচ্ছে প্রবাবিলিটি কি দেখাতে বলেছে না, পার্টিকুলার পেয়ার অফ বুক শ্যাল বি অলওয়েজ টুগেদার। তার মানে ধরো তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছু এই সমস্ত বই আছে, তার মধ্যে ধরো অঙ্কেরই দুটো পার্ট আছে, পার্ট 1 পার্ট 2, তাহলে তুমি সেই পার্ট দুটো সবসময় একই সঙ্গে রাখতে চাইছো, বাকিগুলো তুমি যেখানে খুশি রাখতে পারো, তাই তো? তাহলে নিশ্চয়ই এই টোটাল হচ্ছে আমার অরিজিনাল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল না, একটুখানি ভুল হলো অরিজিনাল। আচ্ছা তাহলে দেখো হচ্ছে 25 খানা বই ছিল টোটাল, আমার হচ্ছে 25 খানা বই ছিল, তার মধ্যে আমি দুখানা বইকে একসঙ্গে একটা পেয়ার করে নিয়েছি, তাহলে দুখানা বইকে যদি আমি একটা পেয়ার করে নিই তাহলে টোটাল আমার আলাদা বই কটা থাকছে, টোটাল আলাদা বই নিশ্চয়ই থাকছে 24টা, কারণ 25টার মধ্যে আমি যখন দুটো পেয়ার আলাদা করে দিয়েছিলাম তখন হচ্ছে নিশ্চয়ই বাকি 23টা ছিল, আর ওই দুটো পেয়ারকে যদি আমি একখানা ধরি তাহলে 23 প্লাস 1 মানে নিশ্চয়ই 24টা থাকছে, তাই তো? দুটো বইকে আমি যদি একটা ধরে নিই তাহলে নিশ্চয়ই আমার এখন বই কটা থাকছে, বই থাকছে হচ্ছে তাহলে নিশ্চয়ই 24টা, কারণ 25টা থেকে যখন দুটো বাদ দিয়েছিলাম আমি পেয়েছিলাম 23টা। এবার ওই যে দুটোকে তো আমি একটা ভাবছি, দুটোর জায়গায় একটা ভাবছি মানে ওই 23-এর সঙ্গে নিশ্চয়ই এক যোগ হলো, তাহলে টোটাল আমার বই হয়ে গেল হচ্ছে 24টা। তাহলে এবার এই 24টা বই আমার কতভাবে বিন্যস্ত হতে পারে, 24টা বই অ্যারেঞ্জ করতে পারি হচ্ছে আমি ফ্যাক্টোরিয়াল 24 প্রকারে। এবার তার জন্য প্রতি প্রকারের জন্য ওই যে দুটো বই ছিল এরা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে, একবার পার্ট 1 পার্ট 2, একবার পার্ট 2 পার্ট 1, এরকম নিশ্চয়ই চেঞ্জ হতে পারে, তাহলে কতভাবে হতে পারে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে। আর নিচে কত হবে, নিচে হচ্ছে টোটাল 25টা বই ছিল মানে টোটাল ফ্যাক্টোরিয়াল 25। বলো ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? তাহলে এবার বি এরটা বলো কি হবে? বি এরটা কত হবে বলো? হুম, বাকিটা ঠিক আছে। তাহলে বলেছে নেভার টুগেদার মানে কখনো একসঙ্গে থাকবে না, তাহলে আমার একসঙ্গে থাকলে হতে হচ্ছে এইটা, তাহলে একসঙ্গে থাকবে না মানে কি হচ্ছে 1 মাইনাস প্রথমটা,
তাহলে 1 মাইনাস ফ্যাক্টোরিয়াল 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, এইটুকুনি অবধি সবার ক্লিয়ার নাকি বলো? আচ্ছা, এইবার এইটা আমি এক থেকে বাদ দিয়ে দিলাম, মিটে গেল। ঠিক আছে, অঙ্ক ঝামেলা মিটে গেল, হয়ে গেল। আচ্ছা, যদি এখানে আমার দুটো বই না বলে ধরো বলতো যে তিনটে আমার একসঙ্গে রয়েছে, অলওয়েজ টুগেদার তিনটে, তাহলে প্রথমটা যেভাবে করলাম সেভাবেই হতো। অলওয়েজ যদি তিনটে বই একসঙ্গে থাকতে বলতো, মানে আমার যদি এই অঙ্কটা এরকম বলতো যে টু পেয়ার না বলে 3 বুকস টুগেদার, এটা যদি বলতো, অলওয়েজ তিনটে বই টুগেদার এইটা যদি বলতো, তাহলে আমি করে দিতাম কিরকম, না আমি জাস্ট ফ্যাক্টোরিয়াল 23 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 25 ফ্যাক্টোরিয়াল, এটা করে দিতাম, হয়ে গেল। এবার যদি বলতো যে এরা নেভার টুগেদার, নেভার টুগেদার মানে হচ্ছে নিশ্চয়ই দুটো বইও কখনো একসঙ্গে থাকবে না, মানে সবাই আলাদা আলাদা থাকবে, এইটা যদি বলতো, তখন কি আমার এক থেকে বিয়োগ করে দিলে হতো না হতো না? যদি আমার এখানে দুটোর জায়গায় দুয়ের বেশি বলতো, মানে তিনটে বলতো, চারটে বলতো, পাঁচটে বলতো, যাই বলুক না কেন, সেক্ষেত্রে যদি বলতো যে নেভার টুগেদার মানে আমার কোনো সময় তারা একসঙ্গে থাকবে না, মানে তাদের মধ্যে ইভেন দুটো বইও একসঙ্গে থাকবে না, তাহলে তখন কি আমার 1 থেকে বিয়োগ করলে হতো? তখন দেখো আমার কিন্তু আর 1 থেকে বিয়োগ করলে হতো না, কারণ তার অপোজিট, মানে তিনটে বই একসঙ্গে থাকবে, তার কমপ্লিমেন্ট আমি কি পেয়ে যাব, নিশ্চয়ই তিনটে বই একসঙ্গে থাকবে না, তার মানে তাদের মধ্যে দুটো বই একসঙ্গে থাকতেও পারে। ঠিক আছে, তখন কিন্তু আমার এরম ভাবে করলে হতো না, তখন অন্য প্রসেসে করতে হতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা গেল। পরেরটা এই অঙ্কটা বলো। এটা বলো কি হবে? গ্রেটেস্ট প্রোডাক্ট মানে সব থেকে বড়, মানে সব থেকে ম্যাক্সিমাম, যত প্রোডাক্ট যত বেশি হতে পারে তার তার 3/4 টাইম। বলো, এটা কারোর হয়েছে? যার হবে তার আমার তরফ থেকে একটা ক্যাডবেরি যাও। কারোর হয়েছে নাকি বলো? হয়েছে কারোর? যা, কেউই তো কোনো রিপ্লাই দেয় না। আচ্ছা, কোশ্চেনটাও বোঝেনি, ঠিক আছে। বাকিরা? না, ঘুষ দিচ্ছি না তো, আমি তো ইন্সপায়ার করছি। বাকিদের? আচ্ছা, দেখো এটা বলেছে হচ্ছে দ্য সাম অফ টু নন নেগেটিভ কোয়ান্টিটিস ইজ ইকুয়াল টু 2n। ঠিক আছে, তাহলে দুটো কোয়ান্টিটি আছে, ধরো আমার এ আর বি, এ আর বি আছে, এদের যোগফলটা বলেছে হচ্ছে ইকুয়াল টু 2n। সরি,
এ প্লাস বি এটা ইকুয়ালস টু বলেছে হচ্ছে 2n, ঠিক আছে। তাহলে এবং এ আর বি কি বলেছিল, নন নেগেটিভ, এও গ্রেটার দ্যান 0, বিও হচ্ছে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই দুটো আমাকে বলে দিয়েছে। এবার বলেছে যে ফাইন্ড দ্য চান্স দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ নট লেস দ্যান 3/4 টাইমস দেয়ার গ্রেটেস্ট প্রোডাক্ট। তাহলে এ আর বি এর সব থেকে ম্যাক্সিমাম গুণফলের মান যত হতে পারে, মানে এ বি, এই এ বির মান সব থেকে ম্যাক্সিমাম যত হতে পারে তার 3/4 টাইমসের থেকে ছোট হবে না। তাহলে ফার্স্টে আমার টার্গেট কি, আমার ফার্স্টে টার্গেট হচ্ছে এ বির ম্যাক্সিমাম ভ্যালু কি করে বের করবো, ম্যাক্সিমাম গুণফলের মানটা বের করতে হবে, তাই তো। তাহলে দেখো আমি কি বের করতে পারি, এ আর বি এর মধ্যে আমি এ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এম অ্যাপ্লাই করতে পারি। দুটো সংখ্যা এ আর বি দেওয়া আছে, তাহলে যোগফল দেওয়া আছে, আমি গুণফলটা বের করতে হবে। তাহলে এ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি বাই 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ওভার এ বি, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে এ প্লাস বি মানে 2n বসাতে পারবো, এখান থেকে পাবো হচ্ছে 2n বাই 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ওভার এ বি। সেখান থেকে আমি দেখো পেয়ে যাবো হচ্ছে এ বি লেস দ্যান ইকুয়ালস টু এন স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, এ বির মান এন স্কোয়ার অথবা তার থেকে ছোট, তার মানে এ বির গুণফলটা নিশ্চয়ই কখনো এন স্কোয়ার থেকে বড় হতে পারে না, তাই তো। এ বির মানটা আমি পেলাম হচ্ছে এন স্কোয়ার অথবা তার থেকে ছোট, তার মানে এ বির গ্রেটেস্ট প্রোডাক্টটা কত হয়ে যাচ্ছে, তাহলে গ্রেটেস্ট প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে, গ্রেটেস্ট প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি এটা হয়ে যাচ্ছে কত, এন স্কোয়ার। এইটুকু পর্যন্ত সবাই বুঝেছো নাকি বলো। আচ্ছা, এবার হচ্ছে দেখো আমি কি বের করতে বলেছে, যে আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য চান্স দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ নট লেস দ্যান 3/4 টাইমস। তার মানে এই যে এন স্কোয়ার ছিল, এন স্কোয়ারের 3/4 টাইম মানে কি হবে, নিশ্চয়ই 3/4 এন স্কোয়ার। তাহলে এর থেকে ছোট কখনো হবে না, তার মানে নিশ্চয়ই এ বিটা কি হবে, নিশ্চয়ই এর থেকে বড় হবে এবং এন স্কোয়ারের থেকে ছোট হবে। এটা নিশ্চয়ই বের করতে হবে, এইটার আমাকে প্রবাবিলিটি বের করতে হবে, তাই তো। প্রবাবিলিটি অফ কিরকম বের করতে হচ্ছে, এবি যে গুণফলটা সেটা আমাকে বলেছিল হচ্ছে এটা ইজ নট লেস দ্যান 3/4 টাইম। তার মানে এবির গুণফলটা আমার এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হলো, গ্রেটেস্ট যে গুণফলটা হলো এর 3/4 চোখে ছোট হবে না। মানে আমি সাপোজ আমি বলছি যে আমার টোটাল গুণফলটা হয়েছে 4, তাহলে এর 3/4 টাইমস মানে কি, এর 3/4 টাইমস মানে হচ্ছে 3। তার মানে গুণফলটা আমার কখনো 3 থেকে ছোট হবে না এবং হচ্ছে 4 থেকে বড় হতে পারে না। তাহলে গুণফলটা কি হবে, অবশ্যই আমার 3 থেকে 4-এর মধ্যে থাকবে। তাহলে এখানে আমি কি বলতে পারবো, গুণফলটার নাম নিশ্চয়ই আমার কি হবে, অলওয়েজ 3/4 এন স্কোয়ার থেকে এন স্কোয়ারের মধ্যে থাকবে। এটা আমার নিশ্চয়ই নির্ণয় শর্ত। বলো এই শর্ট মানে কোনটার প্রবাবিলিটি বের করতে হবে সেই এটা বুঝেছো নাকি। যেটার প্রবাবিলিটি বের করতে হবে সেটা বুঝেছো নাকি বলো। এখানে দেখো বলেছিল যে এখানে বলেছে ফাইন্ড দ্য চান্স দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ নট লেস দ্যান 3/4। তার মানে এই যে এ আর বি পেয়েছিলাম এদের গুণফলটা 3/4 টাইমস দ্যাট দ্য গ্রেটেস্ট প্রোডাক্ট। তাহলে গ্রেটেস্ট প্রোডাক্ট বেরিয়েছিল হচ্ছে এন স্কোয়ার। তার মানে আমার অঙ্কটা বলেছিল যে এদের গুণফলটা এই এন স্কোয়ারের 3/4 টাইমের থেকে নট লেস মানে ছোট হবে না। তার মানে 3/4 টাইমের থেকে হয়তো বড় হতে পারে, বড় বা সমান হতে পারে। তাহলে এবির গুণফলটা কি হতে পারে, 3/4 ইন্টু এন স্কোয়ারের থেকে বড় অথবা সমান, এবং এন স্কোয়ার থেকে তো কোনো মতেই বড় হতে পারে না কারণ এটাই আমার গ্রেটেস্ট ভ্যালু এসেছিল। তাহলে এই যে রেঞ্জের মধ্যে 3/4 এন স্কোয়ার থেকে এন স্কোয়ার এই রেঞ্জের মধ্যে এবিটা থাকবে, তার আমাকে বের করতে হবে হচ্ছে প্রবাবিলিটি, তাই তো। এটার প্রবাবিলিটি বার করতে হবে আমাকে, ক্লিয়ার নাকি বলো সবার। ক্লিয়ার, তাই তো, ঠিক আছে। তাহলে এবার দেখো আমার এই যে 3/4 এন স্কোয়ার এটা কি করলে আসছে, তাহলে আমার এবির মান এমন কিছু আনতে হবে, এবির মান এমন কিছু নিতে হবে যাতে করে হচ্ছে তাদের গুণফলটা 2n হয় এবং সরি যোগফলটা 2n হয় এবং গুণফলটা হচ্ছে 3/4 এন স্কোয়ার হয়। তাহলে এ আর বি এর মান কি কি হবে বলো আমাকে, যোগফলটা 2n গুণফলটা 3/4 এন স্কোয়ার, তাহলে এ এর মান আর বি এর মান কত হবে বলো।
এ এর মান কত হবে আর বি এর মান কত হবে। একের চার আর তিনের চার, একের চার হ্যাঁ, আর তিনের চার, একের চার আর তিনের চার যোগ করে তোমার 2n আসবে না? মানে মানে একের যোগ চার করো। এন ইন্টু, হ্যাঁ, মানে ওই একের চার n ইন্টু তিন আর তিনের চার n, সেটা করলেও তোমার এটা আসবে না। মানে এমন আনতে হবে যাতে যোগফলটা 2n আসে, গুণফলটা তিনের চার n স্কোয়ার আসে। হুম, একটা আসবে হচ্ছে n/2 আর একটা আসবে হচ্ছে 3/2 ইন্টু n। একটা আসবে, একটা তাহলে কি আসছে, 3/2 n আসছে, আর একটা হচ্ছে হাফ n আসছে। তবেই দেখো এদের যোগফল কত আসছে, 2n আসছে, এবং এদের গুণফল কত আসছে, 3/4 n স্কোয়ার আসছে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এই যে টোটাল অংশটা ছিল, টোটাল আমার এনটা ছিল, তাহলে আমি, আচ্ছা এইটুকুনি পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো? এ থেকে বি, মানে এ বি এই গুণফলটা 3/4 থেকে বড় হতে হবে এবং n স্কোয়ার থেকে ছোট হতে হবে। আর 3/4 হওয়ার জন্য আমার এ বির মান কি আসছিল, 3/2 n আসছিল, আর 1/2 n আসছিল বি এর মান। এইটুকুনি পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো? তারপর বাকিটা বলছি। আর বাকিদের আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো আমাকে যদি এইটাকে ইয়ে করতে হয়, সাপোজ আমি কি করছি, এটাকে হচ্ছে এই টোটাল আমার যে 2n অংশটা ছিল, আমি 0 থেকে 2n, এইটুকুনির মধ্যে আমি এ আর বিটাকে চয়েস করতে পারতাম, কারণ 2n এর থেকে বড় আমি চয়েস করতে পারবো না। এ যদি আমার 2n এর থেকে বড় হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, বি নিশ্চয়ই নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এটা নিশ্চয়ই আমার হতে পারে না। আর এ নিশ্চয়ই আমার 0 থেকে ছোট হতে পারে না, এটাও হতে পারে না, তাই তো? কারণ এ বি দেখো দুটোই বলেছিল আমার পজিটিভ, এবং এদের যোগফলটা 2n এর মধ্যে ছিল। তাহলে আমাকে এ আর বি গুলো কোথা থেকে চয়েস করতে হবে, নিশ্চয়ই এটাও হচ্ছে 0 থেকে 2n এর মধ্যে কিছু একটা চয়েস করতে হবে, তার জন্য করেসপন্ডিং বিটাও নিশ্চয়ই 0 থেকে 2n এর মধ্যেই থাকবে। কারণ কেউই আমার 0 থেকে ছোট হতে পারে না, বা কেউই 2n এর থেকে বড় হতে পারে না। যদি 0 থেকে ছোট হয়ে যেত তাহলে তো নন নেগেটিভ ওই শর্তটাই আমার সিদ্ধ হতো না। আর যদি কেউ 2n এর থেকে বড় হয়ে যেত, তাহলে বাকিটা নিশ্চয়ই 0 থেকে অবশ্যই ছোট হতে হতো, তাহলে নিশ্চয়ই এটাও হতে পারে না। তাহলে এ বি এই দুটো আমার কোথায় থাকবে, 0 থেকে 2n এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এ বি এর মানগুলো আমি যে পেলাম, এ এর মান পেয়েছিলাম হচ্ছে 3/2n, আর বি এর মান পেয়েছিলাম হচ্ছে হাফ n। তাহলে এই যে অঞ্চলটা, এটাকে আমি চারটে ভাগে দেখো ভাগ করতে পারি। একটা, এইটাকে আমি লিখতে পারি হচ্ছে হাফ n, এটাকে n, এটা হচ্ছে 3/2n, সমান চারটে ভাগে ভাগ করলাম। 2n এর ইকুয়াল হতে পারে, হ্যাঁ ইকুয়াল হতে পারে, কোনো অসুবিধা নেই, 2n এর ইকুয়াল হতে পারে। কারণ হচ্ছে আমাকে নন নেগেটিভ বলেছিল, নন নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ নয়, কিন্তু 0 অবশ্যই হতে পারে। না, বি গ্রেটার দ্যান 0 না, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 না। বি আমাকে দেখো বলেছিল যে নন নেগেটিভ, দেখা গেল এই যে নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হচ্ছে হয় পজিটিভ অথবা 0, মানে সি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, লেস দ্যান 0টা এটা হতে পারে না। ঠিক আছে, তাহলে বি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমি এখানে টোটাল কটা অঞ্চল পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। ঠিক আছে, তাহলে আমি যদি যে কোনো একটা নিয়ে ভাবি যে এটা আমি কোন জায়গায় পাবো সেটা নিয়ে যদি ভাবি, তার জন্য বিটা আমি কোন জায়গায় পাবো সেটা পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে যে কোনো একটা নিয়ে আমি ভাবছি, ঠিক আছে। তাহলে এবার দেখো এ আর বি এর মান, এটা আমি পেয়েছিলাম, তাহলে এটা পেয়েছিলাম হচ্ছে 3/2n, আর বিটা পেয়েছিলাম হচ্ছে 1/2n। তাহলে আমি এ এর মানটা যদি বাড়াই, অবভিয়াসলি বি এর মানটা কমবে, এ এর মানটা যদি কমাই, অবভিয়াসলি বি এর মানটা বাড়বে। কোন ক্ষেত্রে এ বি এর গুণফলটা আমার এর মধ্যে থাকবে, এটা তো আমাকে রাখতে হবে। এন স্কোয়ার থেকে হচ্ছে 3/2 n স্কোয়ার এর মধ্যে নিশ্চয়ই রাখতে হবে, সরি 3/4 n স্কোয়ার থেকে n স্কোয়ারের মধ্যে এবির গুণফলটা রাখতে হবে। তাহলে কোন ক্ষেত্রটা হবে, আমি যদি এ গ্রেটার দ্যান 3/2n আর বি লেস দ্যান 1/2n এইটা নিই তাহলে হবে, নাকি হচ্ছে এ লেস দ্যান 3/2n আর হচ্ছে বি গ্রেটার দ্যান 1/2n এইটা নিই তবে হবে। মানে এই দুটো কেসের মধ্যে এই কেসটা আর এই কেসটা, এই দুটো কেসের মধ্যে কোন কেসটা সিদ্ধ হলে এইটা সিদ্ধ হবে সেটা বলো। যে কোনো একটা কেস হবে, হয় এ বাড়বে বি কমবে, অথবা এ কমবে বি বাড়বে। তাহলে কোন কেসটা হলে এই শর্তটা আমার সিদ্ধ হবে?
সেকেন্ডেরটা। আচ্ছা, বাকিরা? বাকিরা বলো, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা? সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, সবাই বলছো সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলেই হবে। তাহলে ফার্স্টেরটা যদি আমি 3/2 n ছিল, তাহলে 3/2 n মানে 3/2 মানে হচ্ছে তোমার কত আছে, 1.5, তাই তো? তাহলে আমি এর থেকে বড় নিচ্ছি, তাহলে ধরো আমি সাপোজ নিচ্ছি 1.6, আর এদিকে তাহলে 1.6 নিলে অবশ্যই ওটা 0.4 হবে, কারণ যোগফলটা আমার 2 আসতে হবে নিশ্চয়ই, n ছিল। তাহলে এদের গুণফল কত আসবে দেখো, 0.64n আসবে। এটা নিশ্চয়ই আমার এই 3/4 n স্কোয়ারের থেকে ছোট হয়ে যাচ্ছে, কারণ 3/4 মানে কত, 3/4 মানে হচ্ছে ছিল 3/4 মানে ছিল 0.75। তাহলে 0.75 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই কেসটা আমার হবে না, এই কেসটা হবে নিশ্চয়ই। তাহলে কি হতে পারে, তাহলে দেখো এর মানটা আমার কি হচ্ছে না, 3/2, এর মানটা হচ্ছে আমার কত হচ্ছে, 3/2 এর থেকে ছোট হচ্ছে, এবং বি এর মানটা আস্তে আস্তে 1/2 এর থেকে বড় হচ্ছে। হুম, ঠিক আছে। তাহলে 3/2 এর থেকে যদি ছোট হয়, তাহলে 3/2 এর থেকে ছোট হতে হতে কত হতে পারে, মানে এন এর থেকে ছোট কি হয়ে যেতে পারে, এর মানটা কখনো কি আমার এন এর থেকে ছোট হয়ে যেতে পারে? দেখো এই যে রেঞ্জটা রয়েছে, এটা 3/4 n² থেকে n² রয়েছে, তাহলে এ বি দুটোর গুণফলটা আমাকে এই রেঞ্জে থাকতে হতো। তাহলে আমি যদি বলি যে এইটা হবে, যে এ এর রেঞ্জ এ 3/2 এর থেকে ছোট হচ্ছিল, তার মানে আমি যদি বলি যে এটা n থেকে 3/2 n এর মধ্যে থাকবে, তাহলে অবশ্যই বিটা কি হবে, বিটা নিশ্চয়ই আমার হাফ n থেকে n এর মধ্যে থাকবে, তবেই তো এদের যোগফলটা আমার 2n আসছিল। তবেই এদের যোগফলটা আমার হচ্ছে 2n আসবে নিশ্চয়ই, a প্লাস বি এর যোগফলটা এরকম যদি থাকে তবেই। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো দেখো, আমি এই যে a এর রেঞ্জটা পাচ্ছি বা বি এর রেঞ্জটা পাচ্ছি, যে কোনো একটা রেঞ্জ আমি যদি পেয়ে যাই, তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি আমি সেকেন্ডটা রেঞ্জ পেয়ে যাবো। তাহলে a এর রেঞ্জটা আমি যদি নিয়ে কল্পনা করি, তাহলে a এর রেঞ্জটা কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে টোটাল রেঞ্জটার 4/1 হয়ে যাচ্ছে এর রেঞ্জটা। তাহলে টোটাল থেকে এ চয়েস করার পসিবিলিটি কি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই টোটাল 4 ভাগ থেকে 1 ভাগের মধ্যে আমি এ পেয়ে যাচ্ছি। তাহলে এটার প্রবাবিলিটি কত হয়ে যাবে, নিশ্চয়ই 1/4 হয়ে যাবে এটার প্রবাবিলিটি, কারণ এ চয়েস করলে তো আমি বি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে সেজন্য আমাকে আর তখন বি এর কথাটা ভাবতে হচ্ছে না। অথবা যদি বি এর পার্টটাও ভাবতে, তাহলে বি এর পার্টটাও দেখা হচ্ছে হাফ এন থেকে এন এর মধ্যে থাকতো, তার মানে ওই টোটাল 4 ভাগের মধ্যে নিশ্চয়ই 1 ভাগের মধ্যে থাকতো। তাহলে প্রবাবিলিটি কি হয়ে যেত, অবশ্যই 1/4 হয়ে যেত। বলো, বুঝতে পারলে নাকি পারলে না? বুঝতে পেরেছো সবাই? বাকিরা? হুম হুম, ইকুয়াল হবে, অবশ্যই হবে, মানে আমি তো এই এইটুকুনি রেঞ্জটা ভাবছি, অবশ্যই ইকুয়াল হবে। এই রেঞ্জটুকু ভাবছি, এই রেঞ্জটুকু মানে অবশ্যই ইকুয়াল হবে টোটালটার 1 ভাগের, যে 4 ভাগের 1 ভাগ। না, স্টেপ সাইজ যখন হাফ ক্যাডবেরি কি করে হবে, আমি তো বললাম পুরোটা পারলে। ঠিক আছে, পরের অঙ্কটা বলো, তাহলে দেবো, যাও। স্যার আবার মেসেজ যাচ্ছে না। আচ্ছা, তাহলে মুখে বলে দাও। আচ্ছা, তাহলে ঠিক আছে, এটার জন্য যখন ক্যাডবেরি ইয়ে হলো, তাহলে পরেরটার জন্য বলো, পরেরটার জন্য ক্যাডবেরি বলো, কারোর হয়েছে নাকি? সেই
কোটা ফ্যাক্টরিতে ছিল না চকলেট প্রবলেম, এগুলো চকলেট প্রবলেম। বলো হয়েছে কারুর? হয়নি? আচ্ছা দেখো, প্রথমটা কি বলেছিল, এম হচ্ছে নন সিঙ্গুলার। ঠিক আছে, নন সিঙ্গুলার মানে কি হবে, ডেট এমটা ডিটারমিনেন্ট এমটা কত হবে। প্রথমে যদি এরটা করি, এম বলে দিয়েছে হচ্ছে নন সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট এম এটা কত হবে, নট ইকুয়াল টু জিরো হবে নিশ্চয়ই, তাই তো। এম যদি নন সিঙ্গুলার হয় তাহলে ডিটারমিনেন্ট এমটা কি হয়ে যাবে আমার, নট ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এম যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এম নট ইকুয়াল টু জিরো মানে আমি এই যে ম্যাট্রিক্সটা হবে, ম্যাট্রিক্সটা সম্বন্ধে কি বলতে পারি, যে কেউ বলো। কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো, সেটা মানে আমি ম্যাট্রিক্সটা সম্পর্কে কি বলতে পারি। লিনিয়ারের কনসেপ্ট লাগবে, হ্যাঁ আগে থেকেই বলে দিলাম। লিনিয়ার অ্যালজেব্রার ম্যাট্রিক্সের র্যাঙ্ক ফ্র্যাঙ্ক এসবের কনসেপ্ট লাগবে। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বলতে ইন্ডিপেন্ডেন্ট মানে রো গুলো ইন্ডিপেন্ডেন্ট এটা বলতে পারি। শুধু ইন্ডিপেন্ডেন্ট না, ইনভার্টিবল, হ্যাঁ ইনভার্টিবল বলতে পারি, কিন্তু ইনভার্টিবল দিয়ে আমার এখানে কোনো কাজ হবে না। এখানে দেখো আমাকে কি করতে হবে, আমাকে নিশ্চয়ই এই এক আর শূন্যগুলো সাজাতে হবে। এখানে কি বলেছিল, তিনটে ওয়ান আছে এবং ছটা হচ্ছে আমাকে জিরো আছে, তাই তো। তাহলে এই ওয়ান আর জিরো গুলো সাজিয়ে আমাকে এম তৈরি করতে হবে। তাহলে এম সাপোজ আমার এরকম হতে পারতো 1 0 0 0 1 0 0 0 1, এটা হতে পারতো, বা এরকম হতে পারতো 1 1 1 0 0 0 0 0 এরকম ধরনের হতে পারতো। তাহলে এরকম ধরনের অসংখ্য তৈরি করা যাবে। ঠিক আছে, টোটাল আমার এরকম ধরনের কতগুলো তৈরি করা যাবে, টোটাল আমার এরকম ম্যাট্রিক্স কত তৈরি করা যাবে, মানে তলায় কত হবে সেটা আগে বলে নাও। টোটাল আমার এরকম ম্যাট্রিক্স কটা তৈরি করা যাবে, তিনটে ওয়ান ছটা জিরো। তিনটে ওয়ান ছটা জিরো দিয়ে কত কত রকম ভাবে বিন্যস্ত করা যায়। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 9/3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, টোটাল নখানা, তাহলে ফ্যাক্টোরিয়াল 9/3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, এতগুলো আমার ম্যাট্রিক্স তৈরি করা যায়। তার মানে তলায় আমার এটা হবে, এটা আমি বুঝে গেলাম। এবার উপরে দেখতে হবে কি হবে। ঠিক আছে, তাহলে এম যদি নন সিঙ্গুলার হয়, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনেশন কি ছিল, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনেশন ছিল হচ্ছে সেই ম্যাট্রিক্সটার যেটা হায়েস্ট অর্ডার ডিটারমিনেন্ট নন জিরো হয়, সেই অর্ডারটাই হয়েছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমার ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হয়, তাহলে র্যাঙ্ক কত হয়, তার র্যাঙ্ক অবশ্যই 3 হবে নিশ্চয়ই। তাহলে এইখানে আমার কি বলছে না, আমার যদি এমটা হচ্ছে নন জিরো হতো, এম এর ডিটারমিনেন্টটা, তাহলে অবশ্যই র্যাঙ্ক অফ এম এটা কত হয়ে যেত, এটা অবশ্যই আমার 3 হতোই, তাই তো। বলো বুঝতে পারলে নাকি পারলে না, র্যাঙ্ক অফ এমটা আমার 3 হতোই, হতো তো। র্যাঙ্ক অফ এমটা আমার 3 হতো নাকি হতো না। দেখো র্যাঙ্কের ডেফিনেশন কি ছিল, যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনেশন ছিল হাইয়েস্ট অর্ডার ডিটারমিনেন্ট হুইচ ইজ নন জিরো, সেই অর্ডারটাই হয়ে যায় ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে এখানে আমার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা জিরো মানে কি, অবশ্যই আমার র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হয়ে যাবে, অবশ্যই 3 হবে, কারণ 3টাই হচ্ছে আমার হাইয়েস্ট অর্ডার ডিটারমিনেন্ট যেটা নন জিরো আসছে। তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে আমার 3 হবে, কারণ যখন আমি কোনো কিছু নন জিরো মানে ম্যাট্রিক্স জিরো হয়ে যেত, তখন আমি বলতাম সেটা নিশ্চয়ই র্যাঙ্ক কত হবে, নিশ্চয়ই 3-এর থেকে ছোট হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু ম্যাট্রিক্সটা এখানে জিরো নন জিরো চলে আসছে, অবশ্যই আমার র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক নিশ্চয়ই 3 হবেই। এইটুকুনিটা বুঝেছো নাকি বলো সবাই, বাকিরা।
ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক যখন ৩ হবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক ৩ হওয়া মানে কি, র্যাঙ্কের আরেকটা ডেফিনেশন ছিল যতগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট রো থাকে তো সেটাই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যায়। তাহলে অবশ্যই আমার কি হবে এখানে, সরি, যতগুলো আমার নন জিরো রো থাকে বা নন জিরো কলাম থাকে সেটাই হয়ে যায় ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে এখানে আমার নিশ্চয়ই যেহেতু ৩ হচ্ছে আমার র্যাঙ্ক, তার মানে নিশ্চয়ই অবশ্যই সবকটা রো আমার নন জিরো হবেই, ৩টে রোই নন জিরো হবে। তার মানে নিশ্চয়ই প্রথম রোটাতেও সবকটা শূন্য হবে না, দ্বিতীয় রোটাতেও সবকটা শূন্য হবে না, তৃতীয় রোটাতেও সবকটা শূন্য হবে না। তাহলে প্রতিটা রোতেই নিশ্চয়ই আমার একটা এক থাকবেই, তাই তো? কারণ তিনখানা যেহেতু এক আছে এবং তিনটে রো আছে, প্রতিটা রোতে একটা এক থাকবে, দুটো করে শূন্য থাকবে, থাকবে। তাহলে ইচ রোতে এক থাকবে হচ্ছে একখানা, আর শূন্য থাকবে হচ্ছে দুখানা। এটা বুঝলে নাকি বলো? যেহেতু আমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক ৩, সুতরাং হচ্ছে টোটাল নন জিরো রো হচ্ছে আমার ৩টে। যদি কোনো একটা রোতে একের বেশি এক থেকে যায় তাহলে অন্য একটা রোতে নিশ্চয়ই শূন্য ৩টেই হয়ে যাবে। তাহলে অবশ্যই ৩টে এক যেহেতু আমার আছে, তাহলে ৩টে এক নিশ্চয়ই প্রতিটা রোতে একটা করে করে আমার ডিস্ট্রিবিউট হবে। হুম। তাহলে প্রতিটা রোতে একটা করে এক থাকবে এবং হচ্ছে আমার দুটো করে শূন্য থাকবে, থাকবে। বাকিরা? আচ্ছা, এবার তাহলে বলো ইয়ে কি হবে। প্রতিটা রোতে দুটো করে এক, মানে দুটো করে শূন্য, একটা করে এক, তাহলে কত ভাবে সাজানো যেতে পারে? টোটাল থাকবে প্রতিটা রোতে তিনখানা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই দুটো শূন্য রিপিট আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এরকম করে কতগুলো রো আছে, নিশ্চয়ই তিনখানা রো আছে। তাহলে তিনটে রো এর মধ্যে যে কোনো একটা রো সিলেক্ট করে আমি এরকম ভাবে সাজাচ্ছিলাম, তাহলে ইন্টু হচ্ছে কি হবে 3c1, তিনটের থেকে একটা সিলেক্ট করছি, কত হবে 3c1 প্রকারে। তাহলে এইটা হয়ে গেলে আমার উপরে, আর নিচে হয়ে যাবে কত, নিচে হচ্ছে এটা 9 ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, এটা হয়ে যাবে নিশ্চয়ই। বলো বোঝা গেছে নাকি? উপরে তিনটে রো এর মধ্যে যে কোনো একটা রো সিলেক্ট করলাম 3c1 প্রকারে। এবার একটা রো এর জন্য আমি কি করছি, একটা 1 আর দুটো 0 আছে, তাহলে কত প্রকারে হতে পারে, ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে উপরে এটা হয়ে গেল, আর নিচে হচ্ছে আমার যেটা ছিল ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। যেহেতু উপরে হচ্ছে আমার তিনটে রো রয়েছে নন জিরো, তাহলে তিনটে রো থাকার জন্য আমি কি করছি, যে কোনো তিনটে থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করছি, তাহলে তিনটের থেকে একটা সিলেক্ট করা যায় 3c1 প্রকারে, সেই জন্য আমার এখানে 3c1 হলো। নেক্সট, প্রতিটা রোতে কি রয়েছে, একটা এক রয়েছে, দুটো শূন্য রয়েছে, তাহলে একটা এক দুটো শূন্য মানে টোটাল কটা আছে, তিনখানা আছে, কত হবে সাজানো যাবে, ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই দুটো শূন্যের জন্য ফ্যাক্টোরিয়াল 2 ভাগ। তাহলে এইটা হয়ে গেল আমার ওপরেরটা, আর নিচেরটা তো যেটা ছিল সেটা হলো। বুঝতে পেরেছো স্নেহা? বাকিরা? বাকিদের বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে সেকেন্ডেরটা কি হবে বলো, বি এরটা তাহলে কি হবে? বি নম্বরটা তাহলে কি হবে বলো এবার। বিটা বলেছিল র্যাঙ্ক 1 হবে, তাহলে কিরকম, মানে ম্যাট্রিক্সটার টাইপ কিরকম টাইপের হবে? মুখে বলতে চাইলে বলতে পারো যে কেউ। হ্যাঁ, সিঙ্গুলার তো অবশ্যই হবে। মানে কি কিরকম আকারের দেখতে হবে, মানে প্রতিটা রোতে কটা কি থাকবে সেরকম কিছু কিছু বোঝা যাবে? এখানে যেমন আমি বুঝতে পারছিলাম প্রতিটা রোতে একটা 1, বাকি দুটো শূন্য থাকছে, তাহলে এরকম কি কিছু গেস করা যাবে যে প্রতিটা রোতে কটা 1 বা কটা শূন্য থাকবে, এরকম কি কিছু গেস করা যাবে র্যাঙ্ক যদি 1 হয়?
সব কটা না বলতে একখানা তো মানে নন জিরো পুরো জিরো রো থাকতেই হবে কটা? একটা, একটা? তাহলে অ্যাটলিস্ট তো একটা, মানে অ্যাটলিস্ট একটা, দুটো থাকলেও হবে। না, না যদি না 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 একটাই না থাকে তাহলে তো র্যাঙ্ক 2 হয়ে যাবে। অ্যাটলিস্ট একটা মানে মানে তোমার একটা হতে পারে বা দুটো হতে পারে। যদি একটা নন জিরো রো থাকে তাহলে তো র্যাঙ্ক 2 হয়ে যাবে। আমার তো এখানে র্যাঙ্ক 1 বলাই আছে। হুম, ঠিক, rank র্যাঙ্ক two। 1 বলা আছে মানে জিরো রো কটা হবে? দুটো রোজ জিরো না হবে। কেন, তুমি ধরো হ্যাঁ ওয়ান বলো। জিরো ওয়ান হ্যাঁ, ওয়ান জিরো 1 ওয়ান জিরো জিরো ওয়ান আজ জিরো 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 করি, বলো তাহলেও হবে 1 এক ওয়ান মিনিট 1 ওয়ান 0 জিরো ওয়ান হ্যাঁ, তারপর জিরো ওয়ান 0 1 জিরো জিরো ওয়ান 0 জিরো জিরো ওয়ান জিরো আচ্ছা জিরো 0 ওয়ান 0 1 করবো এটা, তাই তো? এটা 0 0 1। হুম, হ্যাঁ, আর 0 শেষেরটা জিরো 0 জিরো 0। হ্যাঁ, তো এটা র্যাঙ্ক 2 হয়ে গেল। তো একটা দুটো দুটো নন জিরো। র্যাঙ্ক তো আমার এক বলে দিয়েছে, আমাকে তো ডাইরেক্টলি বলে দিয়েছে র্যাঙ্ক 1। র্যাঙ্ক 1 মানে নন জিরোরও কটা থাকবে? একখানা থাকবে। জিরোরও কটা থাকবে? দুখানা থাকবে। নর্মাল হিসাব। র্যাঙ্ক 1 মানে নন জিরোরও একটা। মেথড র্যাঙ্কের র্যাঙ্ক আমরা কি করে নির্ণয় করতাম? প্রথমে ইকুইভ্যালেন্ট ফর্মে সাজাতাম, দিয়ে বের দেখতাম যে কতগুলো নন জিরো রো আছে, সেটাই হয়ে যেত র্যাঙ্ক। তাহলে এখানে যেহেতু র্যাঙ্ক আমার 1 বলা রয়েছে, তাহলে অবশ্যই নন জিরো রো আমার কটা থাকবে? একটাই থাকবে। তাহলে আর জিরো রো কটা থাকবে? জিরো রো থাকবে হচ্ছে দুটো, বা কলাম হিসাব করে বলতে পারি আমি। তাহলে নন জিরো একটা, জিরো এক, জিরো দুটো। তাহলে যে দুটো জিরো রো থাকছে তার মধ্যে কটা জিরো হচ্ছে? দেখো, ছটা জিরো সেখানেই ধরে যাচ্ছে। আর যেটা নন জিরো থাকছে তার মধ্যে তিনটেই এক থাকছে, তাই তো? এটা বোঝা গেল নাকি বলো? যেহেতু হচ্ছে আমার হ্যাঁ, যেহেতু হচ্ছে আমার নন জিরো রো বলে দিয়েছিল র্যাঙ্ক 1, তাহলে নন জিরো রো আমার একটা অবশ্যই। তাহলে জিরো রো কটা হবে? জিরো রো আমার দুখানা হয়ে যাবে। তাহলে দুটো জিরো রো, প্রতিটা রোতে আমার তিনটে করে সংখ্যা রয়েছে। তাহলে দুটো জিরো রোতে নিশ্চয়ই তিন দুগুণে ছখানা জিরো ওখানেই ধরে গেল। তাহলে আর নন জিরো যে রোটা রয়েছে সেখানে কটা থাকবে? সেখানে তিনটে এক থেকে যাবে নিশ্চয়ই। তাহলে এই টাইপের হবে, এরকম হবে, বা এরকম হবে 0 0 0 1 1 1 0 0 0, এরকম হতে পারে। বা সাপোজ এরকম হতে পারে 0 0 0 0 0 0 1। এখানে আমার টোটাল কত রকম ভাবে চয়েস করা যাবে? বলো, উপরে কত হবে? নিচে তো কত হবে আমি জানি। নিচে তো হবে হচ্ছে তোমার ওইটাই ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। তাহলে উপরে কত হবে? তিনটেই হচ্ছে। ভেবে বলো ভালো করে, ভালো করে ভেবে ছটা বলো। হবে। হুম, কারণ দেখো উপরে ছটা হবে কেন না, রো ওয়াইজ হতে পারে আবার কলাম ওয়াইজও হতে পারে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো কলাম সেম হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো রো কলাম সেম নয়। তাহলে এই তিনটাও হতে পারে। আবার এরকমও তো হতে পারে 0 0 0 0 0 0 1 1 1, এরকমও হতে পারে নিশ্চয়ই। বা এই রোটা এই কলামটা 1 বা এই কলামটা 1, তাহলে টোটাল 6 রকম হতে পারে। 3C1 প্রকারে চয়েস করা যাবে ইন্টু 2, রো এর জন্য একটা, কলামের জন্য একটা নিশ্চয়ই। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। বলো, বোঝা গেছে নাকি? বাকিদের আর তো কোনো রিপ্লাই পাচ্ছি না। সবাই কি শুনছো না শুনছো না?
কোন জায়গাটা বলো, বলবো আরেকবার। কোন জায়গাটা থেকে আরেকবার বলো, বলবো। ওপরেরটা। হ্যাঁ, মানে এইটা যদি এরকম টাইপের হয় যে, এটা বলেছিল হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। র্যাঙ্ক 1 মানে কি, নিশ্চয়ই আমার একটা হচ্ছে নন জিরো রো থাকবে, বাকিগুলো জিরো রো থাকবে। তাহলে একটা নন জিরো রো কিরকম হতে পারে, এইরকম টাইপের হতে পারে এইটা, অথবা এইটা হতে পারে, অথবা এইটা হতে পারে। যেহেতু একটাই নন জিরো, দুটো জিরো রো, তাহলে জিরো রো গুলোতে নিশ্চয়ই ছখানা আমার শূন্য ধরে যাচ্ছে, বাকি নন জিরো রোতে নিশ্চয়ই তিনটেই 1 হবে। তাহলে এই তিনটে টাইপ হতে পারে, এগুলো আমি রো ওয়াইজ করছিলাম। এবার নিশ্চয়ই কলাম ওয়াইজও হতে পারে। তাহলে এরকম এই থার্ড কলামে 3টে 1, বা সেকেন্ড কলামে 3টে 1, বা ফার্স্ট কলামে 3টে 1, এরকমও হতে পারে। তাহলে এইটা কথাভাবে হতে পারে টোটাল হচ্ছে এরকম 3C1 প্রকারে চয়েস করতে পারছিলাম ইন্টু 2। তাহলে এইটা উপরে হয়ে গেল, আর নিচে হচ্ছে আমার এই পার্টটা চলে এলো। বোঝা গেছে সবার? বাকিদের? আচ্ছা, সি এরটা তাহলে কি হবে বলো। সি এরটা তো সোজা, সি এরটা কথা হবে। সি এরটা তোকে বলেছিল যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কটা পাওয়া যাবে? একটাই পাওয়া যাবে নিশ্চয়ই, এটা ছাড়া আর তো কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না। তাহলে অবশ্যই একটাই পাওয়া যাবে। তাহলে 1/9/3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, এটা হয়ে যাবে নিশ্চয়ই। যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার একটাই হয়, অন্য কোনো মানে 3 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স একটাই, তাহলে সুতরাং একটাই পাওয়া যাবে, ডিভাইডেড বাই যেটা আমার ছিল সেটা তলায় হয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, ডি এরটা কি হয় বলো। ট্রেস কাকে বলে, কোনো ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলবো? ট্রেস কাকে বলে? ট্রেস ট্রেস বলা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল। কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হতো যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস, এটা যদি এম হতো, তাহলে হচ্ছে ট্রেস অফ এম, এটা ইকুয়ালস টু হচ্ছে এর প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা, এইটা এইটা আর এইটা, তাহলে এই তিনটে যোগফল A1 প্লাস B2 প্লাস C3, এটাকে বলা হচ্ছে ট্রেস। তাহলে এটা কি বলেছিল, এটা ট্রেসটা বলেছিল শূন্য হবে। তাহলে এর এলিমেন্ট গুলো কি কি হয়, 1 নাহলে 0। তাহলে ট্রেস যদি শূন্য হয়ে যায়, অবশ্যই আমি কি বলতে পারছি, ম্যাট্রিক্স যেটা আমার ছিল সেই ম্যাট্রিক্সটা কি হচ্ছে, নিশ্চয়ই এইখানে শূন্য আসছে, এইখানে শূন্য আসছে, এখানে শূন্য আসছে, বাকি জায়গাগুলো যা খুশি আসতে পারে, কিন্তু এই জায়গাগুলো নিশ্চয়ই তিনটে শূন্য আসছেই। তাহলে তিনটে শূন্য আসছে, তিনটে জায়গা আমার ফিক্স হয়ে গেল। বাকি কটা জায়গা পড়ে আছে, বাকি আর 6টা জায়গা পড়ে আছে। 6টা জায়গায় কি কি হতে পারে, 3টে 1 বসতে পারে, আর হচ্ছে 6টা জায়গায় কি কি বাকি আছে, 1 বসতে পারে 3টে, আর 0 বসতে পারে 3টে। তাহলে কত হবে সাজানো যাবে, ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ডি এরটা কি হয়ে গেল, ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, পুরোটা ডিভাইডেড বাই পুরোটা যেটা ছিল ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। বলো ক্লিয়ার নাকি? বাকিদের? ঠিক আছে, এই কটা হচ্ছে আগের দিনে ছিল। এবার আজকের ইয়েতে এসো। দেখো, এরপর কতগুলো প্রপার্টি, এগুলো সবই হচ্ছে তোমার 11-12
যেগুলো ছিল সেগুলো। বলছে অ্যালজেব্রা অফ ইভেন্ট, তাহলে কোনো একটা ইভেন্ট যদি এবিসি তিনটা ইভেন্ট আমার বলে দিয়েছে, এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, সি একটা ইভেন্ট, তিনটে আমার ইভেন্ট। তাহলে ইউনিয়ন দিয়ে আমরা কি বোঝাই? কোনো একটা ইভেন্ট ইউনিয়ন মানে হচ্ছে হয় এ অথবা হচ্ছে বি। ঠিক আছে, এ অথবা বি এইটা ঘটার প্রবাবিলিটি যদি বের করতে বলতো তখন আমরা হচ্ছে এ ইউনিয়ন বি বের করতাম। যদি হচ্ছে এবং বের করতে বলতো এ এবং বি, সেটা করার জন্য আমি কি করতাম? এ ইন্টারসেকশন বি বের করতাম। এ কমপ্লিমেন্ট মানে কি বোঝায়? না এতে নেই, সেটাকে বলবো হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ নয়, এ ছাড়া বাকিটা, সেটা মানে এ কমপ্লিমেন্ট। এ মাইনাস বি মানে কি বোঝাচ্ছে? এতে আছে কিন্তু বিতে নেই, মানে এ ঘটবে বাট বি ঘটবে না। ঠিক আছে, সেটাকে বলবো হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি কে আর কিভাবে আমরা লিখতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাও লিখতে পারি। ঠিক আছে, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ অ্যান্ড বি যদি ডিসজয়েন্ট হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এখানে আমরা এই টার্মটা দেখবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে এ আর বি ডিসজয়েন্ট। তাহলে ডিসজয়েন্ট হলে আমি কি বলবো? সেটাকে বলবো হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাল সেট হয়ে যাচ্ছে। আর এ ইউনিয়ন বি, এটাকে আমরা যেমন ইউনিয়ন দিয়েও লিখি বা এ প্লাস বি দিয়েও লিখতে পারি, কখন না যদি এ আর বি পরস্পর হচ্ছে ডিসজয়েন্ট হয়। তাই তো? তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পি বি হয়ে যাবে কখন? যদি এ আর বি ডিসজয়েন্ট হয়, তখন আমি এ ইউনিয়ন বি কে এ প্লাস বি দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় যদি এ প্লাস বি দেওয়া থাকে তাহলে আমি সেখানে দেখে বুঝে নিতেই হবে যে এ আর বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা এ আর বি ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার এবিসি যদি ইভেন্ট হয় তাদের বিভিন্ন অ্যালজেব্রা। নেক্সট হচ্ছে কখন কি দেওয়া থাকলে, প্রশ্নে কখন কি দেওয়া থাকলে আমাকে কি বের করতে হবে সেটা দেখো। তাহলে ধরো প্রথমে কোনো জায়গায় দেওয়া আছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্ট, এরকম যদি কোথাও দেওয়া থাকে তার মানে আমি বের করবো অলওয়েজ হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, নেক্সট যদি বলা থাকে বোথ ইভেন্ট, দুটো ইভেন্টই হয়, তখন আমি বের করবো হচ্ছে এ ইন্টারসেকশন বি। যদি বলা থাকে যে নাইদার এ নট বি, মানে এও নয় বিও নয়, তখন কি হবে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপর 4 নম্বরটা বলছে এ ইভেন্ট এ অকার্স এন্ড বি ডাজ নট অকার, তার মানে এ ঘটছে কিন্তু বি ঘটছে না, তার মানে কি? এ হচ্ছে বি হচ্ছে মানে এ মাইনাস বি, বা কি বললাম? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা বের করবো। আচ্ছা, এক্স্যাক্টলি ওয়ান অফ ইভেন্ট, তাহলে যে কোনো একটা ঘটছে, যে কোনো একটা ঘটছে মানে কি? হয় এ ঘটছে অথবা বি ঘটছে। ঠিক আছে, তাহলে এ ঘটলে বি ঘটবে না, বি ঘটলে এ ঘটবে না। তারপরে সেটাকে আমরা কি দিয়ে লিখবো? সিমেট্রিক ডিফারেন্স দিয়ে লিখতে পারি। এ সিমেট্রিক ডিফারেন্স মানে আমরা কি বুঝি? এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটা মানে হয় হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের ডেফিনেশন। তাহলে হচ্ছে এটা গেল। তারপর হচ্ছে আর কি বলেছিল 6 নম্বর, নট মোর দ্যান ওয়ান অফ ইভেন্ট অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর থেকে এ আর বি এর নট মোর দ্যান ওয়ান মানে হচ্ছে এর মধ্যে যদি এ ঘটে তাহলে বি ঘটবে না, আহ, বা হচ্ছে যদি এ ঘটে নট মোর দ্যান ওয়ান অফ দ্য ইভেন্ট এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে একটার বেশি নয়, তখন আমরা কি করে লিখবো? তখন লিখবো হচ্ছে এরম ভাবে যে এ ইউনিয়ন বি অথবা ইউনিয়ন দিয়ে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অথবা এও ঘটছে না বিও ঘটছে না। তাই তো? তাহলে আমার এখানে বলেছে না মোর দ্যান ওয়ান ইভেন্ট, মানে একটার নট মোর দ্যান ওয়ান ইভেন্ট, মানে এ আর বি এর মধ্যে একটার থেকে বেশি হতে পারে না। তাহলে কি হতে পারে? এ ঘটলে বি ঘটবে না, বা বি ঘটলে এ ঘটবে না, বা কেউই ঘটবে না নিশ্চয়ই। তাহলে দেখো তিনটের এখানে ইউনিয়ন হিসেবে লিখেছে। নেক্সট 7 নম্বর বলেছে ইফ এ অকার্স সো ডাজ বি, তাহলে যদি এ ঘটে তাহলে হচ্ছে বি ঘটবে। তার মানে কি হবে? এ ঘটলে বি ঘটবে মানে হচ্ছে এ হচ্ছে বি এর সাবসেট হয়ে যাবে নিশ্চয়ই। তাই তো? কারণ এ যদি ঘটে এর মধ্যে থাকলে, এটা যদি টোটাল আমার বি হয়, তাহলে তার মধ্যে যদি এ থাকে তাহলে আমি বলবো এ এর মধ্যে যদি থাকে অবশ্যই বি এর মধ্যে থাকবে, তাহলে এ নিশ্চয়ই বি এর সাবসেট হয়ে যাচ্ছে। কোনো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হবে। কমপ্লিমেন্টারি অফ ইভেন্টকে আমরা হচ্ছে এ কমপ্লিমেন্ট দিয়ে লিখবো। আর স্যাম্পল স্পেস মানে হচ্ছে আমরা টোটাল ইউনিভার্সাল সেটকে দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, এটুকুনির মধ্যে সবার ক্লিয়ার? এইটুকুনি সবার ক্লিয়ার নাকি বলো? 7 হ্যাঁ, 7 বলেছে যে ইফ ইভেন্ট এ অকার সো ডাজ বি, মানে যদি এ ঘটে তাহলে বি ঘটবে। ঠিক আছে, তাহলে এ ঘটলে বি ঘটবে মানে আমি দুটো ছবি যদি আঁকি, দেখো প্রথমে এই ছবিটা আঁকলাম, আর একটা যদি এটা আঁকি যে এইটা আমার এ, এইটা আমার বি, তাহলে এইটা মানে কি আমি বলতে পারবো যে এ ঘটলে বি ঘটবে? এই ছবিটা মানে কি আমি বলতে পারবো যে এ ঘটলে বি ঘটবে যদি আমার পয়েন্টটা এই জায়গাটায় থাকতো? তাহলে দেখো এটা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, তাহলে এ ঘটলে বি ঘটছে না, তাহলে নিশ্চয়ই এটা আমি বলতে পারবো না। কিন্তু এ যদি আমার বি এর সাবসেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এর মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে সেটা অবশ্যই আমার বি এর মধ্যে ঢুকে রয়েছে। তাই তো? বলো অরিজিৎ কি বলছো? হুম, তাহলে হচ্ছে এটা অবশ্যই এ সাবসেট অফ বি হচ্ছে সেই জন্য সাতেরটা। ঠিক আছে, আর বাকিরা সব বুঝেছো?
ঠিক আছে, এরপর হচ্ছে দেখো বলছে প্রবাবিলিটি অ্যাক্সিওম। তাহলে প্রবাবিলিটি অ্যাক্সিওম আমরা কি কি জানি, না কোনো কিছু প্রবাবিলিটি অলওয়েজ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু শূন্য হবে। কোনো ইউনিভার্সাল ইভেন্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল ইভেন্ট, তার প্রবাবিলিটি অলওয়েজ হচ্ছে 1 হয়ে যাবে। যদি কোনো প্রবাবিলিটি মানে কোনো ঘটনা, কতগুলো ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় বা ডিসজয়েন্ট হয় যদি, তাহলে কি হবে, তাদের ইউনিয়নের প্রবাবিলিটি এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, সামেশন অফ দেয়ার প্রবাবিলিটি। তার মানে যদি এরকম হয় A1 ইন্টারসেকশন A2, বা এরা যদি সবাই মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় A1 A2 ডট ডট AN, এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে কি হবে, মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ হয় তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN, এটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস ডট ডট প্লাস প্রবাবিলিটি অফ AN। এটা হয়ে যাবে নিশ্চয়ই। ঠিক আছে, এগুলো সবই ছিল 11 সূত্র ছিল। তাহলে এখানে এই তিনটে সূত্রই বলেছে। তারপর নেক্সট সাম থিওরেম প্রবাবিলিটির উপর। কি হয় না, কোনো একটা যদি ইভেন্ট যদি ইম্পসিবল ইভেন্ট হয়, তার প্রবাবিলিটি কত হয়ে যায়, 0 হয়ে যায়, মানে নাল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 0। নেক্সট হচ্ছে কোনো একটা প্রবাবিলিটি পি অফ এ কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু হয় 1 মাইনাস পি এ। ঠিক আছে, তারপর এটা যদি বের করতে হয়, এই সূত্রটা অনেক জায়গায় কাজে লাগবে, দেখবে পি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা মানে কি হয়ে যায়, পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই সূত্রটা দেখবে অনেক জায়গায় কাজে লাগবে। বা আরেকটা সূত্র পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মানে হয়ে যায় হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, যদি সূত্রটা না মনে থাকে তাহলে পরীক্ষায় কি করে করবে দেখো, আমি যদি এইটা এ আঁকি, এটা যদি বি আঁকি, ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন জায়গাটা প্রকাশ করছে, এইটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এইটা আমার এ ধরেছিলাম, এটা যদি আমি বি ধরেছিলাম, তাহলে বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাকি অংশটা, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে দেখো এই অঞ্চলটা, তাই তো। তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই অঞ্চলটা আমি কি করলে পাই, নিশ্চয়ই টোটাল এ থেকে আমি যদি এই এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমার এই অঞ্চলটুকু ছিল, এই এ ইন্টারসেকশন বিটা যদি এ থেকে বাদ দিয়ে দিতাম, তাহলেই দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়ে যেতাম। তাহলে এখানেও এই জন্য এটা হয়েছে যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু হয় পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, একইভাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে এই দিকের অঞ্চলটা চলে আসতো নিশ্চয়ই, তখন বি থেকে এই ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিতাম, তাহলে চলে আসতো। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যদি বি হচ্ছে এ এর সাবসেট হয়, দেন পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু হয়ে যাওয়া হচ্ছে পি এ মাইনাস পিবি। একটা পি হতো, পি এ মাইনাস পিবি হয়ে যায়। আর পিবি অলওয়েজ হচ্ছে পি এর থেকে ছোট হয়, যদি বি এর সাবসেট হয়ে যায়, তাহলে বি এর সাবসেট মানে যদি কোনো একটা ছোট সেট হয়, তার থেকে বড় সেট রয়েছে, তাহলে ছোটটার অবশ্যই প্রবাবিলিটি কি হবে, বড়টার থেকে ছোট হয়ে যাবে নিশ্চয়ই। এটা গেল চারটে ইয়ে। তারপর এডিশন থিওরেম কি জানি না, দুটো যদি এ আর বি ইভেন্ট হয়, তাহলে হচ্ছে পি এ ইউনিয়ন বি, এটা ইকুয়ালস টু কি হয়ে যায়, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যদি এ আর বি মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়, তাহলে ইন্টারসেকশনটা শূন্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি। যদি একইভাবে তিনটের জন্য হতো, তিনটে এবিসির জন্য হতো, তাহলে কি হয়ে যেত, এ ইউনিয়ন বি মানে হচ্ছে তিনটে, একটা করে করে যোগ মাইনাস দুটো করে করে বিয়োগ প্লাস আবার তিনটে করে যোগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার তিনটের জন্য আসতো নিশ্চয়ই। এটুকুর মধ্যে সবাই বুঝতে পেরেছো সব, এগুলো সবই মানে ইয়ে সূত্র, 11 সূত্র। ক্লিয়ার সবার? হ্যাঁ, সবই সেটা সূত্র, সেটাই প্রবাবিলিটি ছিল না, মানে সেটের উপর নির্ভর করে আর কি করতে হবে সবই অবশ্যই। ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে যদি আমার এরকম দুটো হলো তিনটে হলে, বা যদি এন খানা থাকে, এন খানা থাকলে কি হবে, নিশ্চয়ই একই রকম। তিনটের জন্য হচ্ছিল মানে দুটোর জন্য হচ্ছিল একটা করে যোগ দুটো করে বিয়োগ, তিনটের জন্য হচ্ছিল একটা করে যোগ দুটো করে বিয়োগ তিনটে করে যোগ। একই রকম ভাবে যদি এন খানা থাকে তাহলে কি হবে, একটা করে যোগ, তারপর দুটো করে বিয়োগ, আবার তারপর তিনটে করে যোগ, আবার চারটে করে বিয়োগ, এরকম করে পরপর চলতে থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এটা সেটাই লিখেছে এই থিওরেমটা। আর এরা যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ইন্টারসেকশনগুলো সব শূন্য হয়ে যাবে, তাহলে ইউনিয়ন অফ প্রবাবিলিটির ইউনিয়নটা হয়ে যাবে, এদের সামেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে বুলস ইনইকুয়ালিটি। বুলস ইনইকুয়ালিটি কি বলছে, না যদি A1 A2 AN এরা কতগুলো ইভেন্ট হয়, তাহলে হচ্ছে এদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি, আমি এতক্ষণ করছিলাম ইউনিয়নের প্রবাবিলিটি, তাহলে ইন্টারসেকশনের প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যায় হচ্ছে প্রবাবিলিটিগুলো যোগফল মাইনাস n মাইনাস 1। ঠিক আছে, আর হচ্ছে ইউনিয়নের প্রবাবিলিটি এটা হয়ে যায় হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটিগুলো যোগফল। এই দুটো ইনইকুয়ালিটি ইম্পর্টেন্ট, দেখে রেখে দেবে।
কোনো অঙ্ক করতে কাজে লাগবে। ইন্টারসেকশন তাহলে কি হয়েছে, ইন্টারসেকশনের প্রবাবিলিটি সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যায় প্রবাবিলিটির যোগফল মাইনাস n মাইনাস ওয়ান, আর ইউনিয়নগুলোর প্রবাবিলিটি সেটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যায় প্রবাবিলিটিগুলোর যোগফল। তাহলে আর সমস্ত এখানে ইভেন্টের জন্য ওইটা পাবো, এটা তো এমনি নর্মাল সূত্র যেটা এই 6 নম্বর ঠিক আছে, 8 নম্বরে আবার লিখছি। তাহলে এখানে পর্যন্ত সবার ক্লিয়ার, এটার অঙ্কে আসবো। সবার ক্লিয়ার? তাহলে এটা বলো কি হবে 1 নম্বরটা। একের এরটা বলো প্রথমে কি হবে। বাকিটা 5C1 by 26. বাকিটা ঠিক আছে। তাহলে এটা দেখো বলেছিল হচ্ছে একটা র্যান্ডমলি চয়েস করা হয়েছে, তার মানে তার মধ্যে ভাওয়েল হতে হবে। তার মানে কি হবে, 5টা ভাওয়েল আছে, 26টা কনসোনেন্ট, 26টা টোটাল লেটার আছে। তাহলে হচ্ছে আমাকে 5টার মধ্যে থেকে একটা চয়েস করতে হবে। তাহলে 5C1 বাই 26C1, তার মানে হচ্ছে 5/26। বিয়েরটা কি হবে, প্রিসিডস এম মানে হচ্ছে এম এর আগে থাকবে, আর ফলোস এম মানে হচ্ছে এম এর পরে থাকবে। প্রিসিড মানে হচ্ছে আগে থাকবে, ফলোস মানে হচ্ছে এম এর পরে থাকবে। তাহলে বিয়েরটা কি হবে বলো। প্রিসিডস মানে হচ্ছে এম এর আগে থাকবে, প্রিসিডস এম তার মানে হচ্ছে এম এর আগে থাকবে এরকম ভাবেল, আর ফলোস এম মানে হচ্ছে এম এর পরে থাকবে সেরকম ভাবেল। 3/26. 3/26, হ্যাঁ। অরিজিৎ 2 কোত্থেকে চলে এলো। আচ্ছা, আমি আমি ইয়েটাকে ধরতে ভুলে গেছি। আমি হুম, ই আর আই ধরেছি শুধু। তাহলে হচ্ছে 3/26 হবে, তাই তো। তাহলে হচ্ছে এম এর আগে 3টে রয়েছে, এম এর পরে 2টো রয়েছে, ও আর ইউ। তার মানে হচ্ছে প্রিসিডস এমটা হয়ে যাবে হচ্ছে 3/26, আর ফলোস এমটা হয়ে যাবে হচ্ছে 2/26। বলো ক্লিয়ার সবার। এটা করো। এখানে একটা এ হবে, হ্যাঁ। 5 সেলসম্যান এবিসিডি, ABCDE, এই 5টা কোম্পানি আছে। 5 সেলসম্যান অফ ABCD, 5টা কোম্পানি আছে, 5টা কোম্পানি 5টা সেলসম্যান। এইটা প্রথমে বলো কি হবে। তলায় কথা হয় বলো আগে। সবকটা তলায় সেম হবে, 5 জনের মধ্যে থেকে কজনকে চয়েস করতে হবে। 5C3 হবে। সবকটা তলায় 5 6 হবে, যেহেতু 3 জনকে চয়েস করতে হবে।
তলায় 5C3 হবে, হয়ে গেল। এবার হচ্ছে উপরের গুলো বলো, এরটা বলো। 1 minus 4C3 by 5C3 হবে। 1 মাইনাস 4C3 by 5C3 4C3 কেন হবে বলো? মানে ধরছি এ নট সিলেক্টেড, মানে 4 জনের মধ্যে থেকে 3 জন, যে 1 থেকে বাদ দিয়ে দিয়েছি। না, এটাতে তো এ সিলেক্টেড হলো, তুমি ধরেছো, তাহলে 4C3 মানে তো 4 জনের মধ্যে থেকে যে কোনো 3 জন। আচ্ছা, ওটা করেছো, এর থেকে হচ্ছে ওটা বাদ দিয়ে দিয়েছো। না, তাহলে তো সেখানে কি এটা থাকার সম্ভাবনা থাকছে? উম, মানে এ ছাড়া বাকিগুলো থেকে 3 জনকে চয়েস করে নিয়েছো তুমি। তাহলে এইটার উল্টো যখন হবে, সেক্ষেত্রে তো 3 জন চয়েস নাও হতে পারে। মানে আমি বলছি যে এ ছাড়া বাকি 3 জন চয়েস করছি। তার উল্টো তো 3 জন তো আমি টোটাল চয়েস নাও করতে পারি, আমি তো 2 জনকেও চয়েস করতে পারি। তার উল্টো যে সবসময় 3 জনকেই চয়েস করব, এটা তো কোথাও বলা নেই। যদি আমার সবগুলো নিয়ে হতো তখন হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। এটা এরকম ভাবে হবে না। বাকিরা বাকিটা বলো কি হবে। বলে নর্মাল তো, মানে কনসেপ্টই ভাবো না। এ কে সিলেক্ট করছি, তার মানে এ কে আমি অলওয়েজ নিয়ে নিলামই, ঠিক আছে। আর বাকি কজন পড়ে রইলো, বাকি 4 জনের মধ্যে কজনকে নিতে হবে? হুম, 2 জনকে নিতে হবে। তাহলে 4C2 প্রকারে এ কে আমি সিলেক্ট করছি, মানে এ কে সিলেক্ট করে নিলাম। তাহলে আমার একটা জায়গায় ফিল আপ হয়ে গেল অবশ্যই। এবার বাকি 4 জনের মধ্যে থেকে কজনকে নিতে হচ্ছে? 2 জনকে নিতে হচ্ছে। তাহলে উপরে হয়ে গেল নিশ্চয়ই আমার 4C2। তাহলে 4C2 বাই 5C3। বলো সবার ক্লিয়ার নাকি? ক্লিয়ার সবার? আচ্ছা, বি এরটা বলো তাহলে এবার। বি এরটা বলছে এ কে নেওয়া যাবে না কোনো মতেই, তাহলে উপরে কথা হবে। 4C3 4C3, তাহলে এ কে নট সিলেক্টেড মানে হচ্ছে এ কে বাদ দিয়ে দিলাম, বাকি পড়ে রইলো 4 জন। 4 জনের থেকে নিতে হবে 3 জনকে। তাহলে উপরে হয়ে গেল হচ্ছে আমার 4C3। বুঝতে পেরেছো সবাই? তারপর 5 বলছি, সরি, সি এরটা বলো। তলায় তো একই জিনিস হবে, তলায় তো আমার 5C3 হবে। ওপরে ওপরে বলছে আইদার এ অর বি সিলেক্টেড, কিন্তু দুজনকে একসঙ্গে সিলেক্ট করা যাবে না। হয় এ কে সিলেক্ট করতে হবে, না হলে বি কে। তার মানে এ থাকলে বি থাকবে না, বি থাকলে এ থাকবে না। তাহলে বলো কি হবে? না, সিবি কেন হবে? এ প্লাস বি মানে হচ্ছে তে তোমার ধরেছিলাম এ থাকবে, কিন্তু আমি এখান থেকে তো বি থাকতেই পারে। স্যার 4C3 ইন্টু 4C3। 4C3 না, তাও হলো না। 4C3 মানে তো তুমি এ কে বাদ দিলে, উম, দিয়ে হচ্ছে বি কে ধরলে, তাই তো? হুম, বি কে একবার ধরলাম, দিয়ে একবার বি কে বাদ দিয়ে এ কে ধরলাম। আহ, না, তুমি যখন 4C3 করছো তখন তার মধ্যে এই কেসটাও দেখো একটা ইনক্লুড হচ্ছে। আমি যদি এ কে বাদ দিয়ে দিলাম, এ কে বাদ দিলাম, এবার 4C3 এর মধ্যে আমি কি করছি, 4 জনের মধ্যে থেকে
তিনটে জায়গায় ফিল আপ করছি, আমি তো এই কেসটা হয়ে যেতে পারতো যে সি ডি ই, তাহলে দেখো এক্ষেত্রে বিও বাদ পড়ে গেল, মানে 4 6 3 এর মধ্যে একটা কেস তো আমার এটা হতো যে সি ডি ই, তাহলে দেখো সেই হুম ক্ষেত্রে বিও বাদ পড়ে, মানে এও বাদ পড়ে গেল, অটোমেটিক্যালি বিও বাদ পড়ে গেল, তাহলে সেই কেসটা তো হবে না। আর একটু ভাবো। মানে একজন বাদ গেলে একজনকে অবশ্যই থাকতে হবে, সেটা ভেবে করো। ইউনিয়ন, পি ইউনিয়ন পিভি। এই ইউনিয়ন পিভি করলে কি হবে? স্যার এটা ওরকম মনে হয় পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, হ্যাঁ। এগুলো হুম হবে। হুম পিএ প্লাস পিবি করলে হবে না অরিন্দম। পিএ মানে হচ্ছে এ সিলেক্ট হয়েছিল, আর পিবি মানে হচ্ছে বি সিলেক্ট হয়েছিল, ঠিক আছে? তাহলে পি এ যখন আমি করছিলাম তখন দেখো এ সিলেক্ট হয়েছে, কিন্তু তার মধ্যে যে কেসটা রয়েছে তার মধ্যে তো বিও সিলেক্ট হয়ে যেতেই পারে, কিন্তু একসঙ্গে দুজনকে সিলেক্ট করা যাবে না বলেছে, সুতরাং পি এ কেসটা বাদ দিতে হবে আমাকে, মানে পি এর থেকে ওই কেসটা বাদ দিতে হবে। বা যখন এ ইজ নট সিলেক্টেড, তখন এই এই যে কেসটা বললাম যে এই কেসে এ সিলেক্ট হয়নি, এখানে দেখো বিও সিলেক্ট হয়ে যায়নি, তাহলে এই কেসটাও বাদ দিতে হবে নিশ্চয়ই। তাহলে পি এ প্লাস পিবি করলে হবে না, আমার এটা ভাবতে হবে যে এ কে যদি আমি নিই, বি কে আমি অবশ্যই বাদ দেবো, তাহলে এ কে নিচ্ছি, বি কে বাদ দিচ্ছি, মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর বি কে যদি নিই, এ কে আমি অবশ্যই বাদ দেবো, এটা করছি। তাহলে এখানে দেখো আমি কি করে করবো, যদি এ কে নিই, সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এ কে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার আর কটা জায়গা আছে, আমার আর দুটো জায়গা আছে, এই দুটো জায়গার মধ্যে আমি কজনকে বসাতে পারবো? দুজনকে বসাতে পারবো। কজনের মধ্যে থেকে নিতে হচ্ছে? এ কে যখন আমি নিয়ে নিয়েছি, তাহলে অবশ্যই বি কে আমি কি করবো, বাদ দিয়ে দেবো নিশ্চয়ই। তাহলে আমার আর কজন পড়ে রইলো, সি পড়ে রইলো, ডি পড়ে রইলো, ই পড়ে রইলো, ওই তিনজনের মধ্যে থেকে এই দুটো জায়গা ফিল আপ করাবো নিশ্চয়ই। তাহলে কত প্রকারে হবে? নিশ্চয়ই 3 3 2 প্রকারে হবে নিশ্চয়ই। আর কি হতে পারে? এবার যখন এ কে আমি নেবো না, বি কে নেবো, তাহলে সেম ভাবে হবে নিশ্চয়ই, এটা প্লাস আবার একটা হচ্ছে 3C2/5C3। বলো বুঝতে পারলে নাকি অসুবিধা কারুর? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ। এবার দেখো এইটা দেখো হচ্ছে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে সাপোজ আমার রয়েছে হচ্ছে আইদার এ অর বি, তার মানে যদি আমি এ কে নিই, আমি এ কে সিলেক্ট করে নিচ্ছি, মানে আমার এখানে কটা জায়গা আছে, টোটাল আমার তিনটে জায়গা আছে, আমি যদি তিনটে জায়গা আঁকি, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এখানে আমি বলছি এ আমার অবশ্যই থাকবে, এ বসে গেল। আর কি হবে? এ যদি থাকে বি থাকবে না, এ এর সঙ্গে বি এর শত্রুতা আছে, ও বলেছে আমি সাজে গেলে ওকে যেতে দেবো না, তার মানে বি যাবে না, তাহলে বি বাদ, বি এখানে বাদ চলে গেল। তাহলে আর কার কারা আছে? সি আছে, ডি আছে, ই আছে, ঠিক আছে? এই তিনজন আছে, তিনজন কটা জায়গায় বসবে? এই জায়গাটা, এই জায়গাটা, দুটো জায়গায়, তাহলে তিনজন দুটো জায়গায় কভাবে বসতে পারে, নিশ্চয়ই 3C2 প্রকারে বসতে পারে, তাহলে 3C2/5C3, ঠিক আছে? এটা গেল। এবার একই হবে আমি যদি বলি যে এ থাকবে না, বি থাকবে, তাহলে এই এর জায়গায় কে বসলো? বি বসলো। আর এইখানে হচ্ছে কি হবে, এ বাদ চলে গেল, তাহলে সেক্ষেত্রেও সিডি এর মধ্যে দুজন বসবে নিশ্চয়ই, এখানে কত প্রকারে? 3C2 প্রকারে, তাহলে এই 3C2/5C3 প্লাস 3C2/5C3, তাহলে এইটাই হচ্ছে টোটাল আমার অ্যান্সার হলো। বলো ক্লিয়ার নাকি? স্যার ঠিক আছে। বাকিদের আচ্ছা, নেক্সট এটা আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তো জানোই যে ইন্টারসেকশনটা নাল হবে, আর এক্সহস্টিভ মানে হচ্ছে যদি তিনটে ইভেন্ট এ থাকে, তাহলে নিশ্চয়ই এই তিনটে ইভেন্টের যোগফল হয়ে যাবে হচ্ছে 1, তাই তো? মানে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে টোটাল ইভেন্টটা, এটাকে বলা হবে হচ্ছে এক্সহস্টিভ। তার মানে তিনটে ইভেন্ট মিউচুয়ালি এক্সহস্টিভ মানে হচ্ছে তিনটে ইভেন্টের যোগফল হয়ে যাবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাকে বলেছে পি এর মান বের করতে, বলো এটা সোজা এমনি নর্মাল। পি বির মানটাও পি এ দিয়ে বসাও, পি সি এর মানটাও পি এ দিয়ে বসাও, দিয়ে এখানে বসিয়ে দাও, দেখো চলে আসবে পি এর মানটা, বলো কত আসছে।
কত আসছে বলো পি এর মান? দুই বাই পাঁচ আসছে, ঠিক করে করেছ? আমি তো বললাম আলাদা এলো। হুম, 4/13 আসছে, ঠিক 4/13 আসছে। 4/11 কেন সৌহার্দ্য? 11 তো আসছে না, উপরে তো 4, 6 আর 3 যোগ হচ্ছে, 13 আসছে তো। তাহলে দেখো এখানে পিবি মানে কত দেওয়া আছে, পি মানে 3/2 পিএ দেওয়া আছে, আর পিসি মানে দেওয়া আছে হাফ পিবি। তাহলে এটাই কষ্ট আমি লিখতে পারতাম হচ্ছে 3/4 পিএ। তাহলে এখান থেকে আমি পেয়ে যেতাম হচ্ছে পি অফ এ প্লাস 3/2 পি অফ এ প্লাস 3/4 পি অফ এ, এটা ইকুয়ালস টু 1। তাহলে পি অফ এ যদি কমন নিতাম চলে আসতে হচ্ছে 13/4 পি অফ এ, এটা ইকুয়ালস টু 1। তাহলে পি অফ এ এটা ইকুয়ালস টু হচ্ছে 4/13। ঠিক আছে, এরকম করে আসতো। ঠিক আছে, এখানে আরো কতগুলো অঙ্ক আছে, তাহলে এই কটা অঙ্ক পরের দিন বাড়িতে চেষ্টা করো। ঠিক আছে, আমি এটা পিডিএফ করে দিয়ে দেবো, পরের দিন বাড়িতে চেষ্টা করো, দিয়ে হচ্ছে করো। আজকে অনেক কটা আরো কিছুটা করাবো বলে ভেবেছিলাম, অনেকটাই নিয়েছিলাম, করানো হলো না। ঠিক আছে, চলো, অসুবিধা নেই, আস্তে আস্তে শেখো, শেখো ভালো করে শেখো, তাহলেই হবে। আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই তো এর মধ্যে? যেটুকুনি করলাম কারোর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা।